আমরা আজকে সমবেত হয়েছি একটা খুব খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করার জন্য, এবং যেটা নিয়ে সাধারণত কেউ আলোচনা করে না। আমাদের ছাত্রছাত্রীরা এই বিষয়ে অবহিত নয়, যে বিষয়ে আমাদের শিক্ষার্থীদের জানার কথা গ্র্যাজুয়েশন লেভেল থেকে, যাতে তারা লক্ষ্য নির্ধারণ করতে পারে এবং সেই অনুসারে এগিয়ে যেতে পারে, কিন্তু তারা এটা জানতে পারে না। এবং এই যে নেট জেআরএফ, এটা যে একটা কত বড় ব্যাপার, এটা তারা জানে না। এমনকি যারা নেট জেআরএফ পেয়েছে তারাও জানে না যে এই নেট জেআরএফ এটা যে একটা অ্যাসেট, এটা যে আমার সারা জীবনের একটা ফাইন্যান্সিয়াল অ্যাসিওরেন্স, এটা জানে না। তো তার জন্য আমার মনে হলো যে এটা অবশ্যই তাদের জানানো উচিত, কারণ এত বড় একটা ব্যাপারকে আমাদের ছাত্রছাত্রীরা কি করে লাইটলি নেয়। আমরা যেখানে পড়াশুনো করেছি রামকৃষ্ণ মিশনে, আমরা যখন 9, 10, 11, 12 পড়ছি, তখন আমাদের এগুলো বলা হয়েছিল। আমরা তখন থেকে মানসিকভাবে প্রস্তুতি নিতে শুরু করেছি যে আমরা যেই গ্র্যাজুয়েশনে ঢুকবো সেই আমরা জিআরএফ এর প্রস্তুতি নেব। এবং আমরা সকলেই এমএ পড়তে পড়তেই নেট জিআরএফ পেয়ে গেছি। শুধু তাই নয়, অনেকে বিএ থার্ড ইয়ারে অব্দি নেট দিয়েছে, তারাও জিআরএফ পেয়েছে। সুতরাং কেন এই নেট জিআরএফ এতটা গুরুত্বপূর্ণ? এটা কি শুধুমাত্র অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপ পাওয়ার জন্যই একটা রাস্তা, নাকি শুধুমাত্র রিসার্চ করার জন্য একটা চৌকাঠ, নাকি শুধুমাত্র ওই 5টা বছর কোন রকম খেয়ে পরে বেঁচে পড়তে থাকার জন্য একটা উপায়, নাকি জিআরএফ এর থেকে আরো বড় অনেক কিছু? এই সবটা নিয়ে আলোচনা হবে আজকে, এবং তার সাথে অবশ্যই আলোচনা করব জেআরএফ এর জন্য কিভাবে প্রস্তুতি নিতে হবে, সিলেবাস কি আছে, এবং প্রস্তুতি কখন থেকে আরম্ভ করতে হবে, এবং কোন স্ট্র্যাটেজি নিতে হবে। আজকের আলোচনার আই ওপেনিং এই শব্দটা, আপনারা যারা রিকের সাথে যুক্ত আছেন তারা জানেন যে আমরা বিজ্ঞাপনে বিশ্বাসী নই। আমরা কোথাও বেশি বিজ্ঞাপন করি না, আমরা চুপচাপ নিজেদের কাজ করে যাই। তাহলে আই ওপেনিং এরকম একটা বিজ্ঞাপন সুলভ মন্তব্য কেন করা হলো? রিক তো সাধারণত এরকম শব্দ ব্যবহার করে না, কারণ এটা সত্যি সত্যি আই ওপেনিং। এবং আজকে যারা আছেন, আগামী 15 মিনিট আপনাদের জন্য সত্যি সত্যি লাইফ চেঞ্জিং ইভেন্ট হতে চলেছে। আমরা এগুলো জেনেছি অনেক আগে, অ্যাপ্লাই করতে কতটা পেরেছি জানি না, কিন্তু আমার মনে হয় সবার জানা উচিত। ঠিক আছে, তো সকলে একটু মন দিয়ে শুনবেন। আজকে আমরা মূলত আলোচনা করতে যাব এই নেট এবং জিআরএফ এর প্রস্তুতি নিয়ে, এবং এই নেট এবং জিআরএফ এটা কেন একটা অ্যাসেট। আমরা যা যা অর্জন করি, রোজগার করি, তাকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অ্যাসেট, একটা হচ্ছে লায়াবিলিটি। অ্যাসেট কোনগুলো? যেমন ধরুন একটা ভাড়া বাড়ি, আপনার একটা বাড়ি আপনি ভাড়া দিয়েছেন, ওখান থেকে প্রতি মাসে টাকা উঠে আসে, এটাকে বলে অ্যাসেট। আর আপনি একটা বাড়ি কিনলেন ইএমআই এ, ঠিক আছে, বা ব্যাংক থেকে লোন নিয়ে একটা বাড়ি বানালেন, সেই বাড়িতে থাকছেন, একটা গাড়ি কিনলেন, একটা ক্যামেরা কিনলেন, এগুলো কিন্তু আপনাকে টাকা এনে দেয় না। যদি আপনি ক্যামেরা নিয়ে ব্যবসা শুরু না করেন, তাহলে এগুলো আপনাকে টাকা এনে দেয় না, উল্টে আপনার টাকা খরচ করায়। এগুলোকে বলে লায়াবিলিটি। জেআরএফ কিন্তু একটা অ্যাসেট, অর্থাৎ এটা আপনাকে সারা জীবন টাকা এনে দেবে। আমরা যারা মধ্যবিত্ত পরিবার থেকে আসি, এই টাকাটা যে আমাদের জন্য কত বড় ব্যাপার এটা বলে বোঝানো যাবে না। এবং আমি বলছি, আজকে কোনো একজন স্টুডেন্ট যদি জেআরএফ পায়, তার লাইফ সর্টেড। কিভাবে স্যার এটা হতে পারে? আমি পুরোটাই বলছি, ঠিক আছে? বেশ, মন দিয়ে শুনবেন।
আজকে আমরা এই জিআরএফ এর এই যে আই ওপেনিং ব্যাপারটা সেটার প্রথমে আলোচনা করব, এবং তারপরে আমাদের যে কন্টেন্ট গুলো আছে সেই কন্টেন্ট গুলো হচ্ছে এটা। প্রথমে কিন্তু আমরা আই ওপেনিং পোর্শনটা আলোচনা করব, তারপরে আমরা আলোচনা করব নেট এবং জিআরএফ কি। যারা নেট জিআরএফ সম্পর্কে জানে না, যারা গ্রাজুয়েশনের বা এমএ পড়ছে, তাদের তো পুরো বিষয়টা জানতে হবে। প্লাস এটা আমরা রেকর্ডেড রাখবো, যাতে এরপরে কেউ কখনো নেট নিয়ে বা জিআরএফ নিয়ে যদি জানতে চায় তাহলে এখান থেকে জানতে পারবে। তো প্রথমে নেট এবং জিআরএফ কি, নেট কখন আয়োজিত হয়, কোথা থেকে এই পরীক্ষার বিজ্ঞাপন পাওয়া যায়, নেট কারা দিতে পারবেন এবং কখন দিতে পারবেন, এটা নিয়ে আলোচনা করা হবে। ঠিক আছে, এবং এরপরে আলোচনা হবে যে নেটে কোন পেপারগুলো আছে এবং পরীক্ষা কেমন ভাবে নেওয়া হয়, পরীক্ষা পদ্ধতি কি, তারপরে নেটের প্রস্তুতি কিভাবে নিতে হবে এবং কখন থেকে নিতে হবে, যেটা আমরা বলছিলাম প্রথমে। আর নেটের সফলতার জন্য কার্যকরী পদ্ধতি কোনগুলো, প্রসেসটা কি। আর শেষে যেটা আপনাদের সবার প্রশ্ন থাকে, নেটে সফলতার জন্য কি কোনো প্রতিষ্ঠানে পড়া জরুরি, কোথাও একটা টাকা দিয়ে আমি কি ভর্তি হব, এই পুরো প্রশ্নটা, এই পুরো বিষয়টা, সিলেবাসের অ্যানালিসিস থেকে শুরু করে এই পুরো বিষয়টা কিন্তু আজকে আমরা আলোচনা করব। তো আর যারা জিআরএফ পেয়ে গেছেন অলরেডি, তারা তো একদম বাইরে যাবেন না, তারা কিন্তু অবশ্যই এই প্রথম আধা ঘন্টা মন দিয়ে শুনবেন। আমি আপনাদের জন্যই প্রথমে এই বিষয়টা রাখছি, জিআরএফ এর বিষয়টা, তারপরে আমি নেট ইত্যাদি নিয়ে আলোচনা করব। কেন জিআরএফ একটা অ্যাসেট, এই যে আমি বলছি জিআরএফ একটা অ্যাসেট, এটা আমি কেন বলছি এটা এখন আমি আপনাদের বোঝাবো। বেশ, যারা নতুন তাদেরকে জানাই যে এনইটি, ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট বলে একটা পরীক্ষা হয় সংস্কৃত বিষয়ে। যারা এমএ তে 55% নম্বর পান তারা এই পরীক্ষায় বসতে পারেন, এবং এই পরীক্ষায় বসলে দুটো জায়গায় আপনি সফল হওয়ার সুযোগ পাবেন। একটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং একটা হচ্ছে জিআরএফ। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মানে আপনি এই নেট পাশ করে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে চাকরির জন্য আবেদন করতে পারবেন। যেমন টেট পাশ করে স্কুলে আবেদন করা যায়, সেরকম নেট পাশ করে বা সেট পাশ করে আপনি কলেজ বা বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবেন। আর জিআরএফটা হচ্ছে আপনি নেটে খুব ভালো রেজাল্ট করলেন, তখন আপনাকে দেওয়া হবে জিআরএফ, জুনিয়র রিসার্চ ফেলোশিপ। ঠিক আছে, এটা আপনি যতদিন রিসার্চ করবেন 5 বছর, সেই 5 বছর এই জিআরএফ পাবেন। সুতরাং আপনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড জিআরএফ দুটোই পেতে পারেন, অথবা শুধুমাত্র অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পেতে পারেন, বা শুধুমাত্র জিআরএফ পেতে পারেন। কিন্তু আপনি অ্যাপ্লাই করবেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড জিআরএফ। ঠিক আছে, এরপর আপনার নাম্বার অনুসারে আপনি শুধুমাত্র অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পেতে পারেন, শুধুমাত্র জিআরএফ পেতে পারেন, শুধুমাত্র রিসার্চের জন্য নেট পেতে পারেন, আর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড জিআরএফ পেতে পারেন। ঠিক আছে, তো এই হচ্ছে পদ্ধতি। তো আগে এই জিআরএফ পেলে অ্যাকচুয়ালি 5 বছরে কত টাকা পাওয়া যায় এটা প্রথমে আপনাদের চোখের সামনে রাখবো, তাহলে বুঝতে পারবেন যে কেন স্যার এতক্ষণ ধরে জিআরএফ কে অ্যাসেট বলছেন, বা সকলকে কেন জিআরএফ এর জন্য এত সচেতন হতে বলছেন। তো প্রথমেই হচ্ছে একদম দেখুন চোখে ডলার ডলার একটা ব্যাপার হয়ে গেছে। তো এটা কোনো লোভের ব্যাপার নয়, এটা সচেতনতার ব্যাপার। নেট, এই জিআরএফ এর প্রস্তুতি কেন আপনারা নেবেন, বা জিআরএফ পেলে কি হবে। দেখুন, জিআরএফ এর নিয়ম হচ্ছে, জিআরএফ হচ্ছে জুনিয়র রিসার্চ ফেলোশিপ। এটা 5 বছরের যে গবেষণা করার মেয়াদ, তার প্রথম 2 বছরে পাওয়া যায়। 2 বছর জিআরএফ, তারপরে ওটা ইনক্রিমেন্ট হয়ে যায়, দিয়ে এসআরএফ হয়ে যায়। জেআরএফ এর ফুল ফর্ম হচ্ছে জুনিয়র রিসার্চ ফেলোশিপ, আর এসআরএফ হচ্ছে সিনিয়র রিসার্চ ফেলোশিপ। তো আপনি প্রথম 2 বছর কত টাকা পাবেন? আপনার ফেলোশিপ এখন চলছে 37,000 টাকা, এটা ফেলোশিপ। আর এইচআরে প্রতি মাসে আপনাকে 11,100 টাকা দেওয়া হয়। এগুলো সিটি অনুসারে হয়, যেমন কলকাতা হচ্ছে এক্স টায়ার 1 সিটি, টিয়ার 1 সিটি। তো এখানে আপনি 30%, মানে যে আপনার এই পুরো যে
ফেলোশিপ আছে তার 30% পাবেন। যদি টিয়ার 2 হয় তাহলে আপনি 20% পাবেন, আর টিয়ার 3 হলে আপনি 10% পাবেন। আমি কলকাতারটা ধরেই এগোচ্ছি। আপনি প্রতি মাসে 37,000 টাকা করে পাবেন। এইচআরে পাবেন 11,000 টাকা। আর এই জিআরএফ অবস্থায় আপনি প্রত্যেক বছর 10,000 টাকা পাবেন এই বই, কম্পিউটার ইত্যাদি কেনার জন্য। ঠিক আছে, সেটাকে আমি মাসে 833 টাকা ধরে নিয়েছি 12 দিয়ে ভাগ করে। ঠিক আছে, এইবারে সুতরাং আপনি এক মাসে কত করে টাকা পাচ্ছেন? আপনি যদি জিআরএফ পান প্রথম 2 বছর প্রত্যেক মাসে, বছরে নয়, প্রত্যেক মাসে 48,933 টাকা করে পাবেন। তার মানে আপনি এক বছরে 5,87,200 টাকা পাবেন। ঠিক আছে, আপনি 5,87,200 টাকা পাবেন। আর এটা যদি 2 বছর পান তাহলে 2 বছরে কত টাকা পেলেন? 11,74,400 টাকা। ঠিক আছে, মনে রাখবেন, অঙ্কগুলো মনে রাখবেন। আপনি প্রতি মাসে পাচ্ছেন অলমোস্ট 50,000 টাকা। কোনো চাকরি নয়, শুধু রিসার্চ করার জন্য। আপনাকে এখানে কোনো ইনস্টিটিউটের জন্য খাটতে হবে না, আপনি নিজের রিসার্চ করবেন, নিজের পড়াশুনো করবেন, তার জন্য আপনাকে প্রায় 50,000 টাকা দেওয়া হবে। ঠিক আছে, প্রতি মাসে। এবং আপনি 2 বছরে যতদিন জিআরএফ থাকবে আপনি পাবেন 11,74,400 টাকা। হলো। এরপরে যেই 2 বছর পরে এসআরএফ হয়ে গেল তখন আপনি কত টাকা পাচ্ছেন দেখুন। তখন আপনার ফেলোশিপ হয়ে যাচ্ছে ওই 37,000 থেকে আরো 5,000 বেড়ে 42,000 টাকা। এটা কিন্তু বাড়তে থাকে। আজ যেমন আছে, আজ থেকে 5 বছর পরে সেম থাকবে না। আমি যখন জিআরএফ পেয়েছিলাম আমি 16,900 টাকা পেতাম। আমি 2012-র কথা বলছি। সেই 16,000 আর কত বছর হয়েছে? 13 বছরের মধ্যে 42,000 হয়ে গেছে। ফলে আপনি যখন যে স্টাইপেন্ডে ঢুকবেন সেটা কিন্তু যখন আপনি 5 বছর পরে বেরোবেন সেটা সেম থাকবে না। এবং আপনার এইচআরে 12,600 হয়ে যাবে। আগে 10,000 ছিল, 11,000 সামথিং ছিল, ওটা 12,600 হয়ে যাবে 30% করে। আর আপনার কন্টিনজেন্সি প্রতি বছরে তখন আপনি পাবেন 20,500, যেটা প্রতি মাসে আমি ভাগ করে নিয়েছি 1,708 টাকা 33 পয়সা করে হচ্ছে। ঠিক আছে, তো মোটামুটি টোটাল আপনি প্রতি মাসে শুধুমাত্র নিজের পড়াশুনো করার জন্য 56,308 টাকা করে পাচ্ছেন এসআরএফ এর 3 বছর। তার মানে প্রতি বছরে আপনি 6,75,700 টাকা করে পাচ্ছেন। তাহলে এই 3 বছরে, এসআরএফ এর 3 বছরে আপনি মোট কত টাকা পাচ্ছেন? 20,27,100 টাকা। আর জিআরএফ এর 2 বছর আর এসআরএফ এর 3 বছর, মোট 5 বছরে আপনি কত টাকা পাচ্ছেন? আমি দেখিয়ে দিই এখানে কত টাকা পাচ্ছেন। 31,41,500 টাকা। বুঝতে পারছেন? 31,41,500 টাকা। এবং জিআরএফ পাওয়ার জন্য যে বিশাল হাড় ভাঙা খাটুনি করতে হয়, মানুষ মরে যায় না খেতে পেয়ে, ওজন 10 কেজি কমে যায়, তা কিন্তু নয়। ঠিকঠাক সিস্টেমেটিক পড়াশুনো করলে জিআরএফ পাওয়া যায়। আবার মজার কথা, কেউ যদি জিআরএফ না পেল এবং সে একটা ভালো নাম্বার পেল, রাজীব গান্ধী স্কলারশিপ আছে, সেখানেও পেতে পারে একই অঙ্ক। আবার যদি একটি মাত্র মেয়ে হয় তাহলে সিঙ্গেল গার্ল চাইল্ডের জন্যও কিন্তু একই স্কলারশিপ আছে, আপনি রিসার্চ করবেন ওই স্কলারশিপ পাবেন। আবার যারা শুধু নেট পাস করেছে, কোনো স্কলারশিপ পায়নি, কিন্তু আইআইটিতে রিসার্চের জন্য গেছে, সেও একই ফেলোশিপ পাবে। ফলে দেখুন, রিসার্চের টাকা আছে এবং এই টাকাটা টাচ করা যায়। আপনি চাকরি কবে হবে কেউ জানে না, কিন্তু জিআরএফটা আপনার হাতে আছে, কারণ ওটা প্রত্যেক বছর 2 বার করে পরীক্ষা হয়। প্রচুর ছেলে মেয়ে জিআরএফ পায়।
বলে জিআরএফটা কিন্তু ইজি মানি, এটা টাচ করা যায়, ঠিক আছে? সুতরাং আপনি কিন্তু 5 বছরে 31,41,500 টাকা পাচ্ছেন, ঠিক আছে? আসল গল্পটা এখানে নেই, আসল গল্পটা এর পরে আছে। এই টাকাটা কেন অ্যাসেট? আমাদেরকে না কেউ শেখায়নি যে এই টাকাটা কিভাবে হ্যান্ডেল করতে হয়। এই টাকাটা আমরা খরচ করে ফেলি। আমি স্টুডেন্টদের বলি, জিআরএফ এর টাকা নিয়ে বাড়ি বানাবে না, জিআরএফ এর টাকা নিয়ে বিয়ে করবে না, কারণ এটা বাড়ি বানানোর বা বিয়ে করার টাকা নয়। এটা রিসার্চ ফেলোশিপ, এটা পড়াশোনার জন্য এই টাকা, এটা স্যালারি নয়, এটা আপনার বেতন নয়, ঠিক আছে? এটা প্রথমেই মাথায় ঢুকিয়ে নিন সকলে যারা জিআরএফ পেয়েছেন, যে জিআরএফ নিয়ে বাড়ি বানাবেন না। একান্তই যদি বাড়ি ভেঙে যাচ্ছে সেটা আলাদা ব্যাপার, সেটা তো আশু প্রয়োজন। জিআরএফ নিয়ে বাড়ি বানাবেন না, জিআরএফ নিয়ে বিয়ে করবেন না, ঠিক আছে? জিআরএফটা বিয়ে করার জন্য পয়সা নয়, ধুমধাম করে বিয়ে করলেন 10-12 লাখ টাকা খরচ করে, না, জিআরএফ ওই জন্য নয়। বিষয়টা বুঝতে হবে। এবং জিআরএফ পাওয়ার পর কোয়ালিটি অফ লিভিং চেঞ্জ করবেন না, অর্থাৎ যেমন যদি কুড়ে ঘরে থাকছিলেন কুড়ে ঘরেই থাকবেন, যদি নর্মাল জামা কাপড় পরছিলেন নর্মাল জামা কাপড়ই পরবেন। জিআরএফ পে কোয়ালিটি অফ লাইফ এনহ্যান্স করবেন না। যদি আপনার বাড়ির খরচ 5,000 টাকা ছিল মাসে, ওটা 5,000 টাকাই রাখতে দেবেন। আর নিজের খরচ যতটা প্রয়োজন পড়াশোনার জন্য, যাতায়াতের জন্য, সে তো করতেই হবে, সেগুলো করবেন। অনেকে বলে, স্যার বাড়ির লোকে তো জানে এতটা টাকা, তো তখন তো বলা যায় না, বাড়িতে কি আর মিথ্যে কথা বলা যায়? আমি তখন বুদ্ধি দিই ওদের, যে বাড়িতে বলবে যে 5 বছরের মধ্যে যদি আমি টাকাটা, 5 বছরের মধ্যে যদি আমি থিসিস জমা করতে না পারি, বা কোনো কারণে আমার থিসিস ক্যান্সেল হয়ে যায়, তাহলে কিন্তু আমাকে পুরো টাকাটা জমা দিতে হবে। এটা সত্যি নয়, বাড়িতে বলার জন্য। আশা করি বাড়ির লোকজন এটা শুনবে না, স্টুডেন্টরাই শুনবে, তাই তাদেরকে বুদ্ধি দিচ্ছি। বাড়িতে বলবে যে এই যে টাকাটা, এই টাকাটা পুরোটা তখন ফেরত দিতে হবে, আর আমি যদি এই টাকাটা খরচ করে ফেলি তখন কি করে ফেরত দেব? তাই আমি এই টাকাটা খরচ করব না। আমার এইচআরে যেটা আছে দেখাবে যে এইচআরে আমার 10,000 টাকা, ওইটুকুই আমি খরচ করতে পারবো। তার মানে তোমার খরচটাকে তুমি কোথায় নামিয়ে নিয়ে এলে? 10,000 টাকাতে। বাড়ির লোকও টাকা চাইবে না, কারণ জানে ও বাবা একে তো শেষে টাকা ফেরত দিতে হবে, আর তুমি এইচআরের টাকাটাই একমাত্র খরচা করবে। দেখো, স্টুডেন্টদের 10,000 টাকা প্রতি মাসে যথেষ্ট, মোর দেন ইনাফ। যখন এসআরএফ হয়ে যাবে 12,600 টাকা, মোর দেন ইনাফ, ঠিক আছে? স্যার তাহলে কম্পিউটার কিনবো না, ইএমআই কিনবে, নো কস্ট ইএমআই কিনবে, প্রতি মাসে মাসে 4,000 টাকা করে দেবে, 6,000 টাকা খাবে, 4,000 টাকা ইএমআই দেবে, কিন্তু তার মধ্যে খরচ সীমাবদ্ধ রাখবে। যদি এটা তোমরা করতে পারো, কোয়ালিটি অফ লিভিং যদি না বাড়াও, বাড়ি যদি না বানাও, এই টাকা নিয়ে বিয়ে যদি না করো, এবং ওই এইচআর এর টাকাটার মধ্যে যদি তুমি তোমার খরচা সীমাবদ্ধ রাখতে পারো, এবং যেটা সবাই পারে, আমার যত স্টুডেন্ট আছে সবাই 10,000 টাকার মধ্যে নিজেদের খরচ চালাতে পারে। ল্যাভিশ তো দরকার নেই লাইফ, কোয়ালিটি অফ লিভিং বাড়াবে না বলেছি, ঠিক আছে? তাহলে কি হবে, ম্যাজিকটা দেখুন। এই ম্যাজিকটা দেখানোর জন্যই হচ্ছে আজকের ক্লাস। তো আমি এই ম্যাজিকটা নিয়েই বলবো এখন। একটু কম্পিউটারের ব্যবহার করবো এখন। আমি ধরে নিচ্ছি যে, সরি, হ্যাঁ, আমি ধরে নিচ্ছি যে আহ, হুম, আপনি 10,000 টাকা করে সেভ করলেন। তাহলে জিনিসটা কোথায় যায়? তাহলে প্রথম 2 বছর, ঠিক আছে, প্রথম 2 বছর আমরা কত টাকা সেভ করতে পারবো? একদম টাকা পয়সার কথা হচ্ছে, কোনো এক্সট্রা কথা নয়, টাকা পয়সার কথাই হচ্ছে। জিআরএফ এর 2 বছর যদি আপনি সেভিংস করেন, 48,933, আপনি সেখানে আহ আমি ধরে নিচ্ছি যে আপনি প্রতি মাসে আপনি 35,000 টাকা করে জমাচ্ছেন। 13,000 টাকা কোনো মেডিকেল ফেডিকেল ইস্যু চলে এলো, হতে পারে, আপনি 35,000 টাকা করে জমাচ্ছেন।
সরি সরি, আপনি 35,000 টাকা করে জমাচ্ছেন। তো এইটা আমি এখন আপনাদেরকে চোখের সামনে দেখাবো, অঙ্কটা আপনারা দেখুন। এটাকে বলে মাসে মাসে টাকা রাখাটাকে বলে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, এসআইপি। কেন স্যার এত কথা বলছেন এবারে বুঝতে পারো। আমি ধরে নিচ্ছি আপনি 35,000 টাকা করে সেভ করছেন, ঠিক আছে? তো আমি এখানে 35,000 টাকা লিখছি, 35,000 টাকা। আর এটা 12% সুদে আপনি রাখছেন কত বছর? 2 বছর, ঠিক আছে? তাহলে আপনার কাছে কত টাকা আসে? 9,47,274 টাকা। আমি এটা সেভিংসে রাখছি, ঠিক আছে? আমি এটাকে জিআরএফ এবং এসআরএফ বলছেন, পরে এগুলো দেখাবো আপনাকে। জিআরএফ এবং এসআরএফ হলো প্রথম 2 বছরে আপনি কত টাকা তুলতে পাচ্ছেন? 9,47,274 টাকা। বেশ, তারপরে আপনার এসআরএফ হয়ে গেল। এসআরএফ এ আপনি পাচ্ছেন 56,308 টাকা। তো আমি ধরে নিলাম আপনি তখন 16,000 টাকা করে খরচ করা শুরু করেছেন, হতে পারে কোনো প্রয়োজন আসতে পারে, কিন্তু আপনি স্টিল 40,000 টাকা করে সেভ করতে পারছেন। তাহলে আপনি 40,000 টাকা করে সেভ করছেন কত বছর? 3 বছর হলো। তো কত টাকা আসছে? আমি 12% সিএজিআর রেখেছি, মানে প্রতি বছরে 12%। স্যার 12% হয় নাকি বোঝাবো। তো এখানে আপনি পাচ্ছেন 17,23,171 টাকা, ঠিক আছে? আমি লিখছি শেষের 2 বছর, শেষের 3 বছরে, সরি, শেষের 3 বছরে আপনি পাচ্ছেন 17,23,171 টাকা, ঠিক আছে? এবং আমি প্রতি মাসে কত করে লিখে দিই, এটা হচ্ছে প্রতি মাসে 40,000, এবং জেআরএফ এরটা ছিল প্রতি মাসে 35,000। আসল কথাও কিন্তু এখনো হয়নি, আসল কথা এর পরে হবে। হলো। তো মোট হচ্ছে, আমি অঙ্কটা করে দিচ্ছি, যে মোট কত টাকা আপনারা গ্যাদার করলেন, না খেয়ে না দিয়ে নয়, প্রচুর টাকা খেয়েছেন। তারপরে 17,23,171 প্লাস 9,47,274, 26,70,445 টাকা, ঠিক আছে? 26,09,47,274, 17,23,171, একদম 26,70,445 টাকা। এই টাকাটা কিন্তু আপনি খেয়ে জমালেন। খেয়ে জমালেন বলতে আমি কি বোঝাতে চাইছি, যে আপনি এই টাকাটা, এই যে 26,70,445 টাকা, এই টাকাটা আপনি কিভাবে জমালেন? আপনি যখন জেআরএফ পাচ্ছিলেন তখনও কিন্তু আপনি প্রতি মাসে 13,000 টাকা করে খেয়েছেন। যখন আপনি এসআরএফ পেলেন তখন প্রতি মাসে 16,000 টাকা করে খেয়েছেন। তারপরে আপনার এই টাকাটা এলো, ঠিক আছে? কত টাকা এলো টোটাল? 26,70,445 টাকা। এইবারে মজা। এরপরে আপনাদের যেটা বলবো, এটা হচ্ছে এসডব্লিউপি ক্যালকুলেটর। এই যে টাকাটা, এই টাকাটা হচ্ছে আপনার অ্যাসেট।
এই টাকাটা আপনার কিভাবে আপনাকে হেল্প করতে চলেছে আমি শুধু এটুকুই দেখাবো, তারপরে মূল বিষয়ে যাব। 26, 70, 745, 26, 70, 445, এই টাকাটা আপনি কি করছেন? SWP, মানে আমি প্রতি মাসে এরপরে টাকা তুলবো। আমি এই টাকাটা দিয়ে দিলাম, আপনি ব্যাংকেও দিতে পারেন। তো আপনি এই টাকাটা 26,70,445 টাকা, এটা আপনি রাখলেন, ঠিক আছে, এবং আমি ধরছি আপনি 12% করে সুদ পাচ্ছেন, এবং আপনি আগামী 30 বছর টাকাটা তুলবেন। মানে আপনি যখন রিসার্চ শেষ করছেন, আমি ধরছি যে ধরুন আপনার এখন বয়স হচ্ছে 23 বছরে MA পাস করছেন, ঠিক আছে, 24 বছরে রিসার্চে ঢুকছেন, আপনি 5 বছর রিসার্চ করছেন, 24 আর 5 29, আমি ধরে নিচ্ছি তখন আপনার 30 বছর বয়স হয়ে যাচ্ছে। এই 30 বছর থেকে আগামী 30 বছর, মানে যতদিন না আপনার 60 বছর হচ্ছে, ততদিন অবধি আপনি টাকা তুলবেন। কত করে তুলবেন? ধরা যাক আমি বলছি আপনি প্রতি মাসে 25,000 টাকা করে তুলবেন 60 বছর বয়স অবধি। আপনার কিন্তু এবারে আমি কেন এটাকে অ্যাসেট বললাম, এইবারে বুঝবেন কেন এটাকে অ্যাসেট বললাম। আপনি খেয়ে দিয়ে তারপরে টাকা জমিয়েছেন, জিআরএফ এর টাকা কত? 26,70,445। খুব কম খাননি। যখন জিআরএফ পাচ্ছিলেন তখন প্রতি মাসে 13,000 টাকা খেয়েছেন, যখন এসআরএফ পাচ্ছিলেন তখন প্রতি মাসে 16,000 টাকা খেয়েছেন। একজন স্টুডেন্টের এই টাকাটা যথেষ্ট। খেয়ে পরে ঘুরে তবুও থেকে যায়, ঠিক আছে। এরপরে আপনি জমালেন 26,70,445 টাকা, এবং এই টাকাটা আপনি SWP বলে, সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান, একটা জায়গায় টাকাটা রাখলেন এবং ওখান থেকে প্রতি মাসে আপনি 25,000 টাকা করে তুলছেন, প্রতি মাসে তুলছেন, আর কিন্তু কোনো টাকা দিচ্ছেন না, প্রতি মাসে 25,000 টাকা করে তুলছেন। কতদিন তুলছেন? আরো 30 বছর, যতদিন না আপনার 60 বছর বয়স হচ্ছে। তা আপনার কি মনে হয় কি হবে? টাকা বহু আগেই শেষ হয়ে যাবে মনে হচ্ছে না? দূর, এটা আবার হয় নাকি? 26,70,445 টাকা, এটা আমি আরো 30 বছর খেতে পারবো? এটা আবার হয় নাকি কখনো? দেখাই, এইখানে দেখুন। আপনি যদি 30 বছর ধরে খান, মানে প্রতি মাসে 25,000 টাকা করে আপনি তোলেন, ঠিক আছে, তাহলেও যখন আপনি 60 বছরে গিয়ে দাঁড়াবেন তখনও আপনার হাতে 37,05,992 টাকা থাকবে। এটা কিভাবে হয়? এটাকে বলে পাওয়ার অফ কম্পাউন্ডিং, যেগুলো আমাদের শেখানো হয় না আমাদের ক্লাসরুমগুলোতে। ফাইন্যান্স শেখানো হয় না, আমিও শিখিনি, আমি জানতামই না, আমি পরে গিয়ে ঠেকে শিখেছি, এখন জানি, এখন ছাত্রছাত্রীদের বলি। মানে আপনি যতটা টাকা জমালেন 5 বছরে, সেই টাকাটা রাখলেন, প্রতি মাসে ওইখান থেকে 25,000, 25,000, 25,000 করে তুলতেই থাকছেন, তুলতেই থাকছেন। কতদিন আপনি তুলছেন? আরো 30 বছর, আপনার 60 বছর বয়স অব্দি। মানে আপনি 5 বছর এবং 30 বছর, টোটাল 35 বছর আপনি টাকা পাচ্ছেন, ঠিক আছে, এবং আনন্দে 25,000 টাকা করে মোটা ভাত কাপড় একটা সংসার চালানো হয়ে যাবে। হ্যাঁ, এটা যখন আপনি আজ থেকে 30 বছর পরে পৌঁছাবেন তখন নিশ্চয়ই এই টাকাটা খুব বড় টাকা হবে না, কিন্তু ততদিনে আপনি চাকরি বাকরি পেয়ে যাবেন বা কোনো একটা ব্যবস্থা করে ফেলবেন, কারণ আপনার হাতে তো একটা থোক টাকা থাকছে সব সময়। আপনি কোনো ব্যবসা করতে পারেন যদি কোনো ভুল পথে না যান, ঠিক আছে, কোনো শর্টকাটের মানে চক্করে না পড়েন। তাহলে আপনি স্টিল 30 বছর পরে যখন আপনার 60 বছর বয়স হবে তখনও আপনার কাছে 37,05,992 টাকা থাকবে। এটাকে বলে অ্যাসেট। মানে এই যে আপনার 5 বছরে অর্জিত টাকা, এই টাকাটা আপনার হয়েই কাজ করলো, ঠিক আছে, এই টাকাটা আপনার হয়েই কাজ করলো। আপনি কোনো কাজ করছেন না, এই টাকাটা আপনার হয়ে কাজ করছে, এবং প্রতি মাসে আপনাকে 25,000 টাকা করে দিচ্ছে 60 বছর বয়স অব্দি, এবং তারপরেও আপনার হাতে 37 লক্ষ টাকা, 37,05,992 টাকা হাতে অবশিষ্ট থাকছে। সুতরাং জিআরএফ কে লাইটলি নেবেন না, ঠিক আছে। জিআরএফ কোনো
লাইট ব্যাপার নয়। জেআরএফ হচ্ছে একদম লাইফ সেটেল করে দেয়, এবং জেআরএফ এর এই টাকাটাকে সঠিকভাবে ব্যবহার করতে জানতে হয়। আমাদের যারা শিক্ষার্থীরা তারা জানে না, তার জন্য তারা এই টাকাটাকে ঠিক করে ব্যবহার করতে পারে না। ঠিক আছে, তো এবার আমি আবার মূল জায়গায় ফিরে যাই এবং সেখানে এই ডেটাগুলো আমি আপনাদেরকে রেখে দেখাচ্ছি। তবে বুঝতে পারবেন যে কেন আমি এটাকে আই ওপেনিং বলছিলাম। ঠিক আছে, অ্যামাউন্ট গুলো লিখি। বেশ, আপনি মোট বিনিয়োগ করছেন 26,70,445। 30 বছরে মোট টাকা তুলছেন 90 লক্ষ। তারপরেও হাতে অবশিষ্ট থাকছে 37,05,992। এবং আমি, যারা ঠিকঠাক বিনিয়োগ ব্যাপারটা বোঝেন তারা জানেন 12%টা মিনিমাম। আমি 12% এই অঙ্কটাকে যদি চেঞ্জ করে দিই, ওটাকে যদি 13 করে দিই বা 15 করে দিই বা 20 করে দিই, তখন গল্প পুরো অন্য হয়ে গেছে। ওটাও দেখবেন, দাঁড়ান দেখাই। যদি তাও আমাদের শিক্ষার্থীরা এই টাকা দেখেও একটু জেআরএফ সম্পর্কে সিরিয়াস হয়, আমার ভালো লাগবে। এই যে আপনারা দেখলেন না পার্সেন্টেজটা, আমি 12% দিয়েছি, এটাই যদি আমি 15% করে দিই, তখন পুরো সিনারিও চেঞ্জ হয়ে যাবে। তখন আপনি প্রতি মাসে 25,000 টাকা করে তোলার পরেও যখন 60 বছর বয়স হবে, তখন আপনার কাছে 3,76,50,929 টাকা থাকবে। ঠিক আছে, এবং 15% যদি করেন, আপনি প্রতি মাসে 30 অব্দি তুলতে পারবেন, 30,000 টাকা করেও তুলতে পারবেন। মানে যদি আপনার প্রতি মাসে 15% করে সুদ পান, যেটা পাওয়া একটু রিস্কি আছে, কিন্তু পায়, অনেকেই পায়, যারা ঠিকঠাক টাকা পয়সা রাখতে জানে তারা পায়। ঠিক আছে, তো তখন আপনার প্রতি মাসে 30,000 টাকা করে 30 বছর তোলার পরেও আপনার কাছে 98,18,136 টাকা থাকবে। সুতরাং একটা এই যে জেআরএফ, এই জেআরএফটাকে কেউ লাইটলি নেবেন না, কেউ নেবেন না লাইটলি। ঠিক আছে, এবং আমি আপনাদের সময়ের মূল্য দেখাবো এখন। আমার কাছে দুজন ছাত্রী এসেছিল, শম্পা এবং টিনা, আমার কলেজে। তো ওদেরকে আমি এই অঙ্কটা দেখিয়েছিলাম। ঠিক আছে, তো আপনি ধরুন তাহলে আপনি মোট কত টাকা এই জিআরএফ এর মাধ্যমে হারভেস্ট করলেন, আমি এখন এটা দেখাবো যে জিআরএফ এসআরএফ মিলিয়ে আপনি মোট কত টাকা পেলেন। ঠিক আছে, চলুন দেখা যাক। তো প্রথম 2 বছরে আপনি 13,000 টাকা করে, আমি অ্যাপ্রক্সিমেট বলছি, 13,000 টাকা করে খাচ্ছিলেন। 12 দুগুণে 24 মাস খেয়েছেন 3,12,000 টাকা। তারপরে সেভিংস গুলো যোগ করব। ঠিক আছে, এবং তারপরে বললাম আপনি 16,000 টাকা করে খেয়েছেন 3 বছর। 16,000 টাকা করে 12 3 36 মাস, 5,76,000 টাকা। আপনারা অঙ্কটা শুধু করবেন। হলো, এরপরে আমি ওই 2 বছরের সেভিংসটা যোগ করছি, কারণ এটা তো আমরা দেখলাম যে আমরা এইভাবে যদি নিজেরা খাই ব্যাপারটাকে, তারপরেও আমার হাতে কত থাকছে, 26,70,445 টাকা। হলো, তো এই 26,70,445 টাকা, এটা যদি আমি 30 বছর রাখি, ঠিক আছে, ওই 12% সুদে, যেটা অ্যাচিভেবল, তাহলে এ আমাকে কত টাকা দিচ্ছে, এই 26,70,445, সেটা এখন এই দুটো অঙ্কে চলে আসছে। তো আমি এখন 26,27,445 এই অঙ্কটা যততে রূপান্তরিত হচ্ছে সেই অ্যামাউন্টটা নিচ্ছি, যেটা নাকি 90,00,000, 90 একো 10 শত হাজার অযুত লক্ষ। ঠিক আছে, এবং 37,05
37,05,992। 37,05,992। এটা করলে হয় 1,27,05,992। তার মানে আপনি একটা জিআরএফ এর মাধ্যমে এই এতটা টাকা হারভেস্ট করছেন, এতটা টাকা তুলতে পারছেন। ঠিক আছে, তো এটা করলে কত হয়? টোটাল অ্যামাউন্ট আমি যোগ করব। 3,12,000 প্লাস 5,76,000 প্লাস 1,27,05,992। 3,12,000, 5,76,000 আর 12,705,992 করলে হয় 1,93,93,992 টাকা। এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট, লিখে দিচ্ছি, আনুমানিক। সুতরাং এই যে অঙ্কটা আপনি দেখছিলেন না, 31,41,500, এই অঙ্কটাকে যদি 30 বছর আমরা যেভাবে বললাম প্ল্যানিং করলাম, যে আপনারা যদি প্রথম 2 বছর 13,000 টাকা প্রতি মাসে খরচ করি, এসআরএফ এর সময় প্রতি মাসে 16,000 টাকা খরচ করি, ঠিক আছে, তো এই সব করেও আপনি এই পুরো টাকাটা যদি আপনি দেখেন, আপনি টোটাল 1,35,93,992 টাকা আপনি এই জিআরএফ এর এবং এসআরএফ এর মাধ্যমে হারভেস্ট করতে পারলেন। ঠিক আছে, সুতরাং জিআরএফ এসআরএফ কিন্তু কোনো সাধারণ জিনিস না, এটা একটা অ্যাসেট, এটা বুঝতে শিখুন। ঠিক আছে, এবং এটা কিন্তু আপনাকে এই 1,35,93,992 টাকা স্বাভাবিকভাবে এনে দিতে পারে। আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন 31,41,500, কিন্তু আসলে ওটা 1,35,93,992 টাকা। মানে আপনাকে এই জিআরএফ এর টাকা, এসআরএফ এর টাকা আপনাকে কোটিপতি করে দিতে পারে। হলো? ঠিক আছে, এইবারে আসবো মূল কথায়, এই অঙ্কটা মাথায় রাখবেন। তাহলে প্রস্তুতির সময় আপনার সময়ের দাম কত? এই যে আপনি প্রস্তুতি নিচ্ছেন, ঠিক আছে, এই প্রস্তুতির সময় আপনার সময়ের দাম কত? এইবারে আপনার চোখ খুলবে। এইবারে আপনার চোখ খুলবে। আমি অঙ্কটা করে নিয়ে একটু সময় দেবেন। 1,35,93,992 ভাজিত 1,460, 9310.95, 9310.95 আর ইন্টু 4, 37,243, 37,243.81। এইবারে আসল গল্পে আসি। আপনি এখন নেটের জন্য প্রস্তুতি নিচ্ছেন, খুব ভালো। নেট সারা জীবন প্রস্তুতি নেওয়ার জন্য নয়, ওটা একটা টার্গেট ফিক্স করতে হয় যে আমি কত বছর নেট পড়বো, আমি নেট পড়েই যাচ্ছি, এ সবই করছি, সাথে নেটও পড়ছি, ওরকম ভাবে হয় না। গ্রাজুয়েশন থেকে নেটের প্রস্তুতি শুরু করুন। গ্রাজুয়েশন ফার্স্ট ইয়ার যদি অসুবিধা হয়, সেকেন্ড ইয়ার থেকে শুরু করুন। যদি আপনার মনে হয় যে হেল্প লাগবে, আমাদের রিকে মেসেজ করে দেবেন, আমরা আপনাদের প্রয়োজন মতো যেভাবে গাইড করা যায় আমরা আপনাদেরকে গাইড করে দেবো। হ্যাঁ, রেগুলার ক্লাস করাতে পারবো না, কিন্তু গাইড করে দেবো কিভাবে আপনারা যাবেন, কোন বই পড়বেন, কিভাবে প্রত্যেকটা দিনকে সর্ট করবেন, কোন কোন সময়টা আপনি পড়ার সুযোগ পাবেন, সেমিস্টারের রেজাল্ট মানে সেমিস্টারের পরীক্ষা হওয়া এবং নেক্সট সেমিস্টারের শুরুতে, সব আমরা গাইড করে দেবো। কিন্তু আপনারা প্রিপারেশনটা নিন, বুঝুন যে এটা নেওয়া জরুরি।
ঠিক আছে? আপনি এম এর সময় প্রিপারেশন নিন, তার মানে আপনি 3 বছর 2 বছর 2 বছর 4 বছর প্রিপারেশন নেওয়ার সময় পাচ্ছেন। বা যদি আপনি শুধুমাত্র এম এর সময়ও প্রিপারেশন নেবেন তাই নিন, খুব ভালো করে প্রিপারেশন নিন, অসুবিধা নেই। আর যদি দেখছেন না আমার এম এ হয়ে গেছে, আমি 1 বছর প্রস্তুতি নেব, তাহলে অঙ্কে আসি। আপনি 1 বছরে নিশ্চয়ই অন্য কাজও আপনার থাকবে, এম এর পরে প্রিপারেশন নিচ্ছেন। আমি ধরে নিচ্ছি আপনি 365 দিনে 365 দিনই পড়াশোনা করবেন এবং প্রত্যেক দিন 4 ঘন্টা করে পড়বেন। যদি তাই হয় তার মানে আপনি 1460 ঘন্টা পড়ছেন এবং 1460 ঘন্টা নেট জেআরএফ পাওয়ার জন্য যথেষ্ট। বিশ্বাস করুন, যথেষ্ট। এত পড়ে না কেউ, এত সিনসিয়ারলি কেউ পড়ে না। আমি আমার স্টুডেন্টদের জানি, কয়েকজন আছে 6 মাসের মধ্যে নেট পেয়ে গেছে। 6 মাসও নয়, 4.5 মাস। সিনসিয়ারলি পড়াশুনো করেছে, সিস্টেমেটিক্যালি পড়াশুনো করেছে, নেট পেয়ে গেছে, জেআরএফ পেয়ে গেছে। সুপ্রিয়া আমার স্টুডেন্ট, ও খুব বিমর্ষ হয়ে পড়েছিল, স্যার কি করবো। আমি বললাম যে কলেজে এসো, ও কলেজে এলো। তারপর ওকে বললাম যে তুমি এইভাবে প্রিপারেশন করো, তো প্রিপারেশন করলো, এইভাবে তুমি এগো, এখানে এখানে যাও, করে ও মোটামুটি সেইভাবে করলো। 4 মাসের মাথায়, 4.5 মাসের মাথায় নেট জেআরএফ পেয়ে গেল। এখন সুন্দর টাকা পয়সা রোজগার করছে, যাদবপুরে পিএইচডি করছে এবং টাকা রোজগার করছে, স্টাইপেন্ড পাচ্ছে। এই যে 1460 ঘন্টা আপনি প্রস্তুতি নিচ্ছেন, কত টাকার জন্য প্রস্তুতি নিচ্ছেন যেটা আপনার জন্য অপেক্ষা করে আছে? টোটাল যেটা আমরা আগে স্লাইডে করলাম, 1,35,992,000 টাকা, যেটা দাঁড়িয়ে আছে আপনার এই 1460 ঘন্টার উপরে। আপনি এই 1460 ঘন্টা যদি একদম ডেডিকেটেড ওয়েতে পড়াশুনো করেন, আপনি অবশ্যই 1,35,93,992 টাকা পাবেন। কারণ কেউ পড়ে না এত যত্ন করে, বিশ্বাস করুন, কেউ পড়ে না। সবাই 7-5 করে বেড়াচ্ছে, তার মধ্যে যে জিআরএফ পেলো পেলো, কিন্তু কেউ যদি সিনসিয়ারলি 4 ঘন্টা করে পড়ে দিনে এবং 1 বছর পরে তার জিআরএফ হয়ে যাবে। ঠিক আছে? এবং আমি এই টাকাটাকে 1460 ঘন্টা দিয়ে ভাগ করেছি, দিয়ে দাঁড়াচ্ছে 9,310 টাকা, মানে অলমোস্ট 10,000 টাকা। অর্থাৎ আপনি মনে রাখবেন, এই যে আপনি 1 বছর প্রস্তুতি নিচ্ছেন প্রত্যেকদিন 4 ঘন্টা করে, আপনার একটা ঘন্টার দাম হচ্ছে 10,000 টাকা, 9,310 টাকা 95 পয়সা। আপনি একটা ঘন্টা নষ্ট করলেন মানে আপনি 10,000 টাকা নষ্ট করলেন। এটা এটা ফিল করুন, কষ্ট হবে, এটা ফিল করুন। এবং আপনি যদি একটা দিন পড়তে না বসেন, মানে 4 ঘন্টা নষ্ট করলেন, তার মানে আপনি একদিনে 37,243 টাকা এমনি ডাস্টবিনে ফেলে দিলেন। ওটা আপনারই প্রাপ্য টাকা ছিল, কিন্তু আপনি ফেলে দিলেন। মানে আপনি একদিন নেটের জন্য পড়াশুনো করলেন না, জিআরএফ এর জন্য পড়াশুনো করলেন না, মানে আপনার 37,243 টাকা নষ্ট গেল। এরপরে আমি আর বলবো না, এই অঙ্কটা করে আর কারোকে কষ্ট দেব না, যে এই 37,243 টাকা যদি আপনি 30 দিন 1 মাস পড়াশুনো না করেন, তার মানে আপনি 11,17,290 টাকা জলাঞ্জলি দিলেন। ফিল করুন, ফিল করুন এটা, জিআরএফ কতটা জরুরি, ফিল করুন। যে আপনি এক এক দিনে 37,000 টাকা করে লুজ করছেন। যদি আপনি 4 ঘন্টা মন দিয়ে না পড়েন, আপনি 37,000 টাকা লুজ করলেন। পরের দিন যদি 4 ঘন্টা না পড়েন, আবার 37,000 টাকা লুজ করলেন। আমি মজা করে বলছিলাম শম্পা টিনাকে, যে যদি তোমাদের বয়ফ্রেন্ড ইত্যাদি থাকে, তাদেরকে বলে দেবে, দেখো আমার দিনের দাম হচ্ছে 37,000 টাকা, তুমি আমার কাছে সময় চাইছো, আমাকে 1 বছর সময় দাও। আর যদি তোমার সময় নিতে হয়, আমার একটা দিন নিতে হয়, আগে আমাকে 37,000 টাকা দাও, আমি তারপরে তোমার সাথে সময় কাটাতে যাব, কিন্তু তার আগে নয়। কারণ আমার দিনের দাম হচ্ছে, আমি প্রস্তুতি চলছে, আমার জীবন তৈরি হচ্ছে এখন। আমার এখন প্রত্যেকটা, এই 4 ঘন্টা আমি পড়তে বসবো, আমার 4 ঘন্টার দাম 37,243 টাকা 81 পয়সা। আমি এটা নষ্ট করতে পারবো না। সুতরাং জিআরএফ অ্যাসেট, জিআরএফ আপনাকে 1,35,93,992 টাকা এনে দিতে পারে। এবং যখন আপনি প্রস্তুতি নিচ্ছেন, ওই প্রস্তুতি পর্বটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট। আপনি মন দিয়ে প্রস্তুতি নিচ্ছেন কিনা, সঠিক পদ্ধতিতে প্রস্তুতি নিচ্ছেন কিনা, জেনে শুনে এগুচ্ছেন কিনা, প্রপার গাইডেন্সে এগুচ্ছেন কিনা, এগুলো খুব জরুরি। ঠিক আছে? তো এই জন্য আর অনন্তকাল ধরে প্লিজ নেট পড়াশুনো করবেন না। টার্গেট নিন, আমি 1 বছর পড়বো,
প্রতিদিন 4 ঘন্টা করে পড়বো, মিনিমাম 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা অব্দি পড়বেন। ঠিক আছে, যার যেমন সাধ্যে কুলোয়, কিন্তু জিআরএফ পেতে হবে, পেতেই হবে। এবং যারা সিনসিয়ারলি পড়াশুনো করবেন, আমি লিখে দিতে পারি আপনাদের জিআরএফ হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এই জিআরএফ এর জায়গাটা বলে একটা 5 মিনিটের কোয়েশ্চেন আনসারের ব্রেক নেব। তারপরে আমি এই নেটের বিষয়টা বিস্তৃতভাবে বলবো। ঠিক আছে, এইবারে আমার কিছু স্টুডেন্ট আছে, পরিচিতও আছে, যারা জিআরএফ পেয়েছে, পেয়ে একটা সুদৃশ্য বাড়ি বানিয়েছে, খুব ভালো, বিয়ে করেছে, মোস্ট ওয়েলকাম। জিআরএফ শেষ হয়ে গেছে, আর এখন চাকরি নেই। এখন কি লড়াইটা না লড়ছে, কি না করছে তারা, এবং বিশ্বাস করবেন না, কয়েকজন র্যাপিডো নিয়ে বেরিয়ে পড়েছে, তারা জিআরএফ স্কলার ছিল। তার মানে কি, তারা মানি ম্যানেজমেন্ট করেইনি, তারা ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করেইনি, তাদেরকে কেউ গাইডই করেনি। এত বড় একটা অ্যাসেট হাতে পেয়ে যদি সারা জীবনের রসদ তৈরি করতে নাই পারলেন, তাহলে 31 লক্ষ টাকা পেয়ে আপনি কি করলেন? ঠিক কিনা? বেশ, এবারে কোয়েশ্চেন আনসার সেশন হবে 5-10 মিনিট, কারণ আমি এক্স্যাক্টলি 7টা থেকে এই নেটের বিষয়টা বলতে শুরু করব। যাদের মনে হয় এটা গুরুত্বপূর্ণ, তারা অবশ্যই থেকো। আমি একদম ভেঙে ভেঙে সমস্তটা বলবো, যতটা নাকি আমি প্রথমে টেবিল অফ কন্টেন্ট বলেছি যে এই বিষয়গুলো আমি বলবো, এইগুলো আমি পর পর দিয়ে বলবো। তার আগে যারা প্রশ্ন করতে চান তারা রেইজ হ্যান্ড করবেন। কিভাবে রেইজ হ্যান্ড করবেন? দেখবেন ডান দিকে একটা 3 ডট আছে, ওটাতে টাচ করলে একটা হাতের চিহ্ন আছে, এই হাতটাকে যেই টাচ করবেন আমি জানতে পারবো যে আপনি প্রশ্ন করতে চাইছেন। যেমন এখন একজন রেইজ হ্যান্ড করেছেন, আমি তার প্রশ্ন নিচ্ছি। সৌরভ মন্ডল, সৌরভ বাবু বলুন। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার, বলছিলাম আপনি যে বললেন 12% এতে ইন্টারেস্টে আমি ইনভেস্ট করব, ওটা স্যার আমি কি মানে ব্যাংকে গিয়ে বললে করে দেবে, নাকি আমি মানে কিভাবে করব, প্রসেসটা কি স্যার ওটা? বলছি বলছি খুব ভালো প্রশ্ন। দেখুন, এই যে টাকাটা আপনি ইনভেস্ট করবেন, ও আমাকে ঠিক মানে ইনভেস্টমেন্টের জায়গায় নিয়ে যাবে, কিন্তু কিছু করার নেই, স্বাভাবিক প্রশ্ন। জিআরএফ এবং এসআরএফ এর যে উদ্বৃত্ত টাকা, সেটা আপনি কোথায় কোথায় রাখবেন? তো আমরা সাধারণত বলি স্টুডেন্টদেরকে যে প্রথমেই একটা রেকারিং ডিপোজিট, রেকারিং করতে হয়। ঠিক আছে, রেকারিং ডিপোজিট মানে প্রতি মাসে আমার টাকা ঢুকছে, তো আমি প্রতি মাসে আমার উদ্বৃত্ত টাকাটা রাখবো। এবং রেখে কি করব, আমি 6 মাস রাখবো, ঠিক আছে, বা 1 বছর রাখবো। ঠিক আছে, 1 বছর রাখলে কি হবে, আমার একটা ইমার্জেন্সি ফান্ড তৈরি হবে। কারণ কি, আমি যদি পুরো টাকাটা মার্কেট মানে এই মিউচুয়াল ফান্ড ইত্যাদিতে দিয়ে দিই, ঠিক আছে, সে মিউচুয়াল ফান্ড তো উঠবে নামবে, এবং এই মিউচুয়াল ফান্ড গুলো বা এই মার্কেট, এরা কিন্তু কম সময়ের মধ্যে আপনি বেশি টাকা পাবেন। আমি 30 বছর কেন বলছি, লং টার্মে থাকলে তবে আপনি ভালো টাকা পাবেন। ঠিক আছে, এইবারে বিষয় হচ্ছে, আপনি রেকারিং ডিপোজিট করলেন, ঠিক আছে, 12 মাস। এই 12 মাসে আপনার যে টাকাটা এলো, ঠিক আছে, এই টাকাটা আপনি ফিক্সড ডিপোজিট করে দেবেন। মানে একটা মাসের আপনার যত টাকা, একটা বছরের, ওটা আপনি কিন্তু ফিক্সড ডিপোজিটে রাখছেন। এবং এই ফিক্সড ডিপোজিটটাও কিন্তু একটা ফিক্সড ডিপোজিট করবেন না, অন্তত 3টে ফিক্সড ডিপোজিট করবেন। এটাও আমি সুপ্রিয়াকে বুঝিয়েছিলাম। কেন স্যার, একটা রাখলে কি হবে? আপনার যদি ভাঙার প্রয়োজন হয়, একটা ভাঙলে তো পুরোটাই ভেঙে গেল। কিন্তু যদি আপনি 3টে ভাগে করে রাখেন, যদি আমি এক্স্যাক্টলি আপনাকে অঙ্কটা বলি যেটা আমরা আগে করে রেখেছি, আপনি যদি প্রতি বছরে প্রথম যে বছরটা 9,47,274 টাকা আপনি পেয়েছেন, এটা 3 লাখ 3 লাখ 3 লাখ করে ভাগ করে রাখুন। বা সেরকম যদি হয় যে 1 লাখ, 2 লাখ হয়েছে, 3 লাখ 3 লাখ, এরকম ভাবে ভাগ করে রাখুন। যদি ভাঙতে হয়, প্রথমে 1 লাখটা ভাঙবেন, তারপরে যদি আরো প্রয়োজন হয় 2 লাখটা ভাঙবেন, তারপরে 3 লাখ টাকা ভাঙবেন। ঠিক আছে, 9 লাখ টাকা তো আপনার জমছে প্রথম বছরে। তো প্রথম টাকা কিন্তু কেউ মার্কেটে ফেলবেন না, প্রথম টাকা রেকারিং ডিপোজিটে যাবে ইমার্জেন্সি ফান্ডের জন্য। ইমার্জেন্সি ফান্ড মানে কি, মানে যাতে আমি টাকাটাকে তাড়াতাড়ি নিতে পারি। আপনি যে সময় মার্কেটে টাকা রেখেছেন মিউচুয়াল ফান্ডে,
ঠিক আছে, দিয়ে দেখছেন যে ওরে বাবা মার্কেট তো হঠাৎ করে ডাউন হয়ে গেছে, আমার টাকা তো লসে যাচ্ছে, তাহলে আমি এখান থেকে তো টাকা তুলতে পারবো না এখন। ঠিক আছে, ওই জন্য প্রথমে রেকারিং ডিপোজিট করতে হয়। তারপরের যে 4 ইয়ার্স আছে, ঠিক আছে, বা অনেকে কি করে পার্সেন্টেজ করে, যে এখানে আমি 80% এফডিতে বা আরডিতে রাখবো, আর 20% মার্কেটে রাখবো। এই বাকি 4 ইয়ার্স আপনি মিউচুয়াল ফান্ডে রাখবেন। এবং মিউচুয়াল ফান্ড কিন্তু বাঁচতে হয়, বেছে বেছে রাখতে হয়, ভালো ভালো মিউচুয়াল ফান্ডে রাখবেন। যেমন আমি যদি বলি যে আপনারা একটা ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ডে রাখতে পারেন ভালো দেখে। ঠিক আছে, একটা খুব ধরুন একটা নিফটি 50 ইন্ডেক্স ফান্ডে রাখতে পারেন, যেগুলো সেফ। ঠিক আছে, নিফটি 50 ইন্ডেক্স ফান্ডে রাখতে পারেন। এবং যেহেতু লং টার্মের ভাবছি আমরা, সেহেতু একটা ভালো মিড ক্যাপ ফান্ডে রাখতে পারেন এবং একটা ভালো স্মল ক্যাপ ফান্ডে রাখতে পারেন। তাহলে আপনার টাকাটা মোটামুটি ডিস্ট্রিবিউটেড হয়ে থাকবে এবং একটা ঠিকঠাক রিটার্ন আপনি ওই যে আমি 35 বছরের 30 বছরের গল্প বলছি, আপনি পেয়ে যাবেন। তো এইগুলো যদি আপনি একসাথে করেন, আপনি মোটামুটি 15% সিএজিআর পেয়ে যাবেন। নিফটি 50 সবচেয়ে সেফ। যদি আপনার কিছু মনে না হয়, আপনি নিফটি 50তেও যদি রাখেন, আপনি এখানে 12% সিএজিআর লং টার্মে পেয়েই যাবেন, মানে 100% পেয়েই যাবেন। ঠিক আছে, তো এইবারে এইগুলো নিয়ে আপনারা নিশ্চয়ই আপনাদের যারা পরিচিত লোকজন আছে তাদের সাথে কথা বলবেন, আমি বলছি না। তো আমি মোটামুটি একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করছি, এবং চেষ্টা করবেন এই টাকাটাকে আপনি কিভাবে কত পার্সেন্ট করে রাখবেন। ধরুন আপনার যত অ্যামাউন্ট হচ্ছে, আপনি তো এসআইপি করছেন, প্রতি মাসে 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 টাকা দিচ্ছেন, তো আপনি ধরুন মোটামুটি আপনি চাইছেন যে আমি একটু সেফ থাকবো, সেফ খেলবো, মানে কোনো রিস্ক খুব বেশি নেব না। তো আপনি সেরকম করবেন, আপনি ধরুন 40% নিফটি 50তে রাখলেন, মানে যতটা আপনার টাকা তার 40% নিফটি 50তে রাখলেন, সেফ, একদম সেফ। ঠিক আছে, আর বাকি ধরুন যে টাকাটা আছে সেই টাকাটা এগুলোর মধ্যে ভাগ করে দিলেন। তো ফ্লেক্সি ক্যাপে আপনি রাখলেন ধরুন আরো 20%, মিড ক্যাপে রাখলেন 20%, স্মল ক্যাপে রাখলেন 20%। ঠিক আছে, এবং এটাতে আপনি মোটামুটি ধরুন আমি আমি অন্তত যেটুকু আমি, আমার খুব বেশি জ্ঞান নেই, আমি মোটামুটি আমি এর মধ্যে আপনি কিন্তু 15% সিএজিআর ধরতে পারেন। সিএজিআর মানে হচ্ছে প্রতি বছরে কত পার্সেন্ট সুদ পাবেন, 15% হয়েই যায়। ঠিক আছে, আর যেই এটা কম্পাউন্ডিং এ চলে যাবে 10 বছর 12 বছরের পর থেকে, আপনি টাকা দেখবেন আর চোখে ডলার ডলার উঠবে আর কি, ব্যাপারটা এইরকম। আহ আহ, আমি কি বোঝাতে পারলাম সৌরভ? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ। স্যার আরেকটা প্রশ্ন হুম, ছিল স্যার। মানে হুম। আপনি যেটা বলছেন যে মিউচুয়াল ফান্ড, তো স্যার হুম। আমি কি মানে ওটাকে মানে শেয়ার মার্কেট ভাবতে পারি নাকি, না স্যার ওটা না, আলাদা মানে? শেয়ার মার্কেটে দেখুন, শেয়ার মার্কেটে অনেকের টাকা রোজগার করে, অনেকের টাকা ডোবে। ঠিক আছে, শেয়ার মার্কেটে যাবেন না। মানে যারা খুব ভালো পড়াশুনো করেছেন, ট্রেডিং জানেন, তাদের জন্য ঠিক আছে। যেমন আমি, আমি পড়াশুনো নিয়ে থাকি, আমি থোড়াই অত মার্কেট ফার্কেট নিয়ে, আমার খেয়ে দিয়ে কাজ নিয়ে আমার তো সময়ও নেই। আমি মিউচুয়াল ফান্ডে টাকা রাখি। মিউচুয়াল ফান্ডে একজন খুব ভালো যে মানে ইনভেস্টমেন্ট করে এরকম একজন, প্রত্যেকটা ফান্ডের একজন করে থাকে, ফান্ড ম্যানেজার বলে। সে আপনার টাকা ঠিকঠাক ভাবে, আপনি যাতে লস না খান কোনোভাবে এবং যাতে আপনার টাকা বাড়তে থাকে, সে ও দেখে নেয়। ওর পড়াশুনো আছে, ওদের বিশাল বড় টিম আছে, বিশাল সফটওয়্যার আছে, ওরা দেখে নেবে। খুব মিনিমাম টাকা নেবে আপনার কাছ থেকে, কিন্তু ও দেখে নেবে ওটা। ঠিক আছে, তো এবং আমি সাজেস্ট করি যে ব্যাংক থেকে কখনো করবেন না, কারণ ব্যাংকে প্রচুর বেশি টাকা নেয়, 1% বেশি টাকা নিয়ে নেয়। এগুলো সাধারণত যদি আপনারা এই জিরোধা, তারপরে গ্রো, আপস্টক্স, ঠিক আছে, এইগুলোর মাধ্যমে যদি নিজেরা করতে পারেন, তাহলে সব থেকে ভালো। এসআইপি করে দেবেন, ব্যাংক থেকে মাসে মাসে টাকা কেটে নেবে এবং ইনভেস্টমেন্ট হতে থাকবে। এবং আপনার তো গল্পটা হচ্ছে, আপনি তো টাকা জমাবেন, এসআইপি করবেন তো এই 5 বছর, তারপরে যে টাকাটা জমে গেল সেটা এসডব্লিউপি তে করবেন। এবং এসডব্লিউপি যেটা করে সাধারণত লোকজন, তারা খুব সেফ খেলে। তারা কোনো একটা ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড বা কোনো একটা লিকুইড ফান্ড, যেখানে তো খুব বেশি ইয়ে নেই, রিটার্ন নেই, কিন্তু টাকাটা সেফ থাকে, সেখানেও করে। আবার অনেকে একটু রিস্ক নেয়, যেহেতু আমাদের কম বয়স আছে, আমরা একটু লং টার্ম রিস্কে এরকম ভাবেও টাকা রাখতে পারে, তাতে কিন্তু 15% চলে আসে। ঠিক আছে, তো এগুলো জেনে শুনে, পড়াশুনো করে, পরিচিতদের সাথে কথা বলে, যারা এইসব নিয়ে কাজ করে তাদের সাথে কথা বলে তারপরে করবেন, কিন্তু এটা সেফ, মিউচুয়াল ফান্ড সেফ।
মার্কেট উঠবে নামবে, মার্কেট নিয়ে অনেক সময় যে টাকাটা রেখেছেন দেখবেন -10% হয়ে গেছে, অমনি মাথায় বাজ পড়ে গেল, ভাবার কিছু নেই, ও মার্কেট উঠে যাবে। ঠিক আছে, 2021 সালে কোভিড এর সময় সবার 40% করে নেমে গিয়েছিল, তখনও আমি মার্কেট ফার্কেট জানতাম না, 40% নেমে গিয়েছিল। ঠিক আছে, তার আগে যখন আরেকবার রিসেশন হয়েছিল আমেরিকাতে, তখন ওই রকম নেমে গিয়েছিল, আবার তারপরে মার্কেট উঠে গেছে। ঠিক আছে, ফলে লং টার্ম, আমাদের গল্প তো শর্ট টার্মের নয়, আমাদের গল্প লং টার্মের, ফলে আমরা একদম সেফ, আমাদের কোনো চিন্তা নেই। সন্তু, বোঝা যাচ্ছে? এই সৌরভ, সৌরভ বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু প্রথম একটা বছর রেকারিং ডিপোজিটে রাখতে হয়, ওই টাকা মার্কেটে দিতে নেই, ওটা ইমার্জেন্সি ফান্ড, সুবিধা অসুবিধাতে কাজে লাগে। পরিবারে হঠাৎ হ্যাঁ করে একটা মেডিকেল কন্ডিশন হলো, তুমি কি মার্কেট থেকে টাকা তুলতে যাবে? তখন তখন মার্কেট হয়তো ডাউন, 40% হয়তো নেমে গেছে সব। ওই জন্য এই টাকাটা সব সময়, এই যে টাকাটা, প্রথম 1 বছরের টাকাটা ইমার্জেন্সি ফান্ড হিসেবে রাখতে হয়, এবং যেই টাকাটা হয়ে গেল ওটাকে 4টে বা 5টা ওই ছোট 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 ফিক্সড ডিপোজিট করে দিতে হয়। এবং ফিক্সড ডিপোজিটেরও নিয়ম আছে, সবটাই আমি 3 বছরের জন্য করে দিলাম না, একটা করবে 1 বছরের জন্য, একটা করবে 2 বছরের জন্য, একটা করবে 3 বছরের জন্য, একটা করবে 4 বছরের জন্য, একটা করবে 5 বছরের জন্য, যদি 5টা করো। কেন কেন এরকম করব? তার কারণ হচ্ছে তাহলে প্রত্যেক বছর একটা করে ম্যাচিওর করবে, এবং সেটাকে তুমি আবার রিইনভেস্ট করে দেবে, যাতে ওই পরের বছরটাতে গিয়ে, মানে 6 নম্বর বছরে গিয়ে উঠবে। আবার এই 2 নম্বর বছরে যেটা 3 নম্বর বছরে গিয়ে উঠছে, সেটা আবার 7 নম্বর বছরে যাতে ওঠে, সেরকম ভাবে 5 বছরের জন্য করে দেওয়া যায়। এইরকম ভাবে করতে হয়। সাধারণত 3 বছরে সবচেয়ে বেশি সুদ দেয় ব্যাংক। তো এইটা কিন্তু ব্যাংকে, এই প্রথম টাকাটা কিন্তু ব্যাংকে যাচ্ছে, এটা কোনো মার্কেট ফার্কেট নয়, এটা আমার প্রাণ পাখি, এটা না থাকলে আমি বিপদে পড়ে যাব। হঠাৎ করে একটা মেডিকেল কন্ডিশন হলো, হঠাৎ করে কিছু হলো, বাড়ি সারাতে হলো, বাবা বললো হঠাৎ করে ওরে আমাকে 1 লাখ টাকা দিয়ে, আমার খুব অসুবিধা হয়ে গেছে, তার জন্য এই ইমার্জেন্সি ফান্ড তৈরি করতে হবে। ঠিক আছে সৌরভ? হ্যাঁ স্যার, অনেকটাই কনসেপ্ট ক্লিয়ার হ্যাঁ, হয়েছে। কিন্তু এই যে জায়গাটা, এটা তোমরা আলোচনা করে করবে, আমি আমার কনসেপশন বলেছি। ঠিক আছে, আমি আমার যেটা আমি নিজে বুঝেছি যে এরকম ভাবে ডিস্ট্রিবিউট করতে হয়, আমি তার ভিত্তিতে বলেছি। কিন্তু তোমরা যখনই কোনো ভালো যারা ইনভেস্টমেন্ট করে তার কাছে যাবে, দেখবে তারা এটাই বলবে, তারা বলবে এরকম ভাবেই রাখতে। হ্যাঁ, একটু সেফ খেলার জন্য অনেকে বলতে পারে যে নিফটি 50 ইন্ডেক্সে 50% রাখতে, এই বাকিগুলোতে 20-20, স্মল ক্যাপে 10% রাখতে। কিন্তু আমাদের যদি বয়স 25 হয়, আমি কেন রিস্ক নেব না? আমি তো একটু রিস্ক নেবই, লং টার্মে যেহেতু আছি। ঠিক আছে, এবং হ্যাঁ স্যার, আমার আমার হ্যাঁ, ফ্রেন্ড একজন স্যার বলেছে, কিন্তু আমি মানে ভরসা করতে পারিনি যে মানে কি হবে, মানে বুঝতে পারিনি ব্যাপারটা। হুম হুম, যাই হোক, ওটা নিয়ে একটু যদি আমাকে আরো। ভরসা করতে না পারো কোনো চিন্তা নেই, টাকাটা রাখবে, রাখাটা নিয়ে কথা। তুমি যদি হ্যাঁ ব্যাংকেও স্যার। রাখো তাও হবে। ঠিক আছে, তুমি কি করবে, টাকাটা রেকারিং ডিপোজিট করবে, যেই রেকারিং ডিপোজিট তোমার ম্যাচিওর করে যাবে, ফিক্সড ডিপোজিট করে দেবে। না স্যার, মার্কেটে আমি যাবো না, মিউচুয়াল ফান্ডে যাবো না, যাওয়ার দরকার নেই, কিন্তু টাকাটা রাখতে হবে। ওই 13,000 টাকার বেশি খাবে না, 16,000 টাকার বেশি খাবে না। জিআরএফ নিয়ে বিয়ে করবে না, বারবার বলছি, কারণ কারোকে খাওয়াতে পারবে না 5 বছর পর। জিআরএফ নিয়ে বিয়ে করবে না, জিআরএফ নিয়ে বাড়ি বানাবে না, কোয়ালিটি অফ লাইফ খুব বেশি এনহ্যান্স করবে না, দেখবে তোমাদের একটা হিউজ টাকা জমা হয়ে যাবে। ঠিক আছে, বেশ। সৌভিক চ্যাটার্জি রেইজেন্ট করেছেন, সৌভিক বলুন। স্যার, আমি তো আধ ঘন্টা 40 মিনিট পর জয়েন করেছি, বলছিলাম এটার কি রেকর্ডিংটা পাওয়া যাবে এটা পরে? রেকর্ডিং থাকবে, ওই চ্যানেলে যেটা আছে চ্যানেলেই পেয়ে যাবেন। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, সন্তু মন্ডল, সন্তু বলুন। স্যার, হুম, স্যার হ্যাঁ, বলছি আমি বিএ শেষ করেছি, এবারে বাড়ির টাকা পয়সার জন্য স্যার এমনিতে ভর্তি হতে পারি, কাজের জন্য অ্যাপ্লাই করেছি, আমি কাজ করছি এখন কাজ কোম্পানি। তো স্যার আমি জেআরএফ এর জন্য কি পড়াশোনা করতে পারি এবং কিভাবে অবশ্যই অবশ্যই করতে পারবে জেআরএফ এর জন্য পড়াশুনো। দেখো, আমি বলবো, এবারে বলবো যে জেআরএফ এর বয়সের সময়সীমা কত আছে, আমি এরপরের আলোচনাতে বলবো। মোদ্দা কথাটা হচ্ছে, হ্যাঁ তুমি 1 বছর প্রিপারেশন নাও না, তুমি সারাদিনে 4 ঘন্টা বার করতে পারবে না? সকালে 2 ঘন্টা, বিকেলে 2 ঘন্টা কাজ করেও বলছি, আমরা পারবো, আমাদের যদি সেই ডিটারমিনেশন থাকে আমরা পারবো। 4 ঘন্টা না পারি, 3 ঘন্টা পারবো না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ডিটারমিনেশন দরকার, যে দেখো আমার জন্য 1 কোটি ওই 35 লক্ষ টাকা আমার জন্য অপেক্ষা করছে, আমি পরিশ্রম করলে ওই টাকা আমার, আমি পরিশ্রম না করলে ওই টাকা অন্য কারো, এই ভেবে এগো। স্যার আপনি একটু ওই ঠিক আছে, ইএমআইটা কিভাবে সম্পূর্ণ
করবো এটা কিভাবে এমএটা কি করে সম্পূর্ণ করবে? হ্যাঁ, কথা খুব কেটে যাচ্ছে। এমএটা কি করে সম্পূর্ণ করবে? হ্যাঁ স্যার, চাকরি করতে করতে, করতে কাজ করতে করতে যদি হয় তাহলে ডিস্টেন্সে এমএ করে নিও। ঠিক আছে, ডিস্টেন্সে এমএ করা যায়, যেমন সোমনাথ সংস্কৃত ইউনিভার্সিটি, কবি কুলগুরু কালিদাস সংস্কৃত ইউনিভার্সিটি, এরা সংস্কৃতে এমএ করায় ডিস্টেন্সে। এইগুলো করে নিলেই হবে, কাজও করতে পারবে, ডিস্টেন্সে এমএটাও হয়ে যাবে, পরে নেটের জন্য খাটবে। ডিস্টেন্সে এমএ করলে যে নেট পাওয়া যায় না এমনটা কিন্তু নয়, অনেকের ভুল ধারণা আছে। ডিস্টেন্সে এমএ করেও কিন্তু অনেকে কলেজে চাকরি করছে নেট পেয়ে, আমার পরিচিতরাই আছে। বেশ, সোনামণিও আপনার কথা কিন্তু আপনার কথা খুব কেটে যাচ্ছে সন্তু, আপনি একটু মেসেজে লিখুন। ঠিক আছে, আমি মেসেজে উত্তর দিতে পারবো। সোনামণি ওঝা, সোনামণি বলো। হ্যাঁ স্যার, প্রণাম নেবেন। হুম। আমি বলছি ওই নমস্কার। রাজীব গান্ধী যে স্কলারশিপটা, ওটা কি জেনারেলদের জন্য, যে কম নাম্বার একটু পেলে? রাজীব গান্ধীটা বোধহয় জেনারেলদের জন্য নয়, কিন্তু আছে, অনেকে আছে জেনারেলদের জন্য আছে, যে কিছু কম হলে একটা স্কলারশিপ কিন্তু আছে। রাজীব গান্ধী কিনা আমি শিওরলি বলতে পারছি না, কিন্তু একটা স্কলারশিপ আছে যেটা একটু কম হলেও পাওয়া যায়। ঠিক আছে, আর সিঙ্গেল গার্ল চাইল্ডের জন্য আছে। আমার এক বোন, ও জিওগ্রাফি নিয়ে করছে, ওর কিন্তু জেআরএফ হয়নি, ও সিঙ্গেল গার্ল চাইল্ডের জন্য যে স্কলারশিপটা আছে ওটাও পেয়েছিল। আর যারা আমাদের একজন আছে তাপস বাবু বলে, তাপস বাবু এই 23 তারিখে আপনাদেরকে বলবেন যে কিভাবে আইআইটিতে আপনারা যেতে পারেন, এবং আইআইটিতে যদি আপনার জেআরএফ নাও থাকে স্টিল আপনি জেআরএফ এর টাকা পাবেন, অতটা টাকাই পাবেন। তো আমি ওনাকে রিকোয়েস্ট করেছি বলার জন্য, উনি বলবেন 23 তারিখে এই নিয়ে। স্যার আমি পিএইচডি করছি, কিন্তু আমার নেট বারবার করে নেট হচ্ছে, কিন্তু জেআরএফ এর কাছাকাছি আটকে যাচ্ছে। আমি জেনারেল। না না না, পরিশ্রম করো, পরিশ্রম করো, দেখো জেআরএফটা পেতেই হবে সোনামণি। তুমি দেখতেই পাচ্ছ যে কতটা হিউজ অ্যামাউন্ট। এবার দুটো কোশ্চেনের জন্য আটকে গেল। খাটো, মানে প্রাণান্ত খাটো, তাকাবেই না কোনো দিকে। ফার্স্ট পেপারে জোর দাও, তোমাদের সাবজেক্ট পেপার ভালো হয়, ফার্স্ট পেপারে জোর দাও, পেতেই হবে। মানে তুমি 1,35,00,000 টাকা এমনি ছেড়ে দিতে পারো না, যেটা তোমার ইজি মানি, যেটা তুমি পাবে। তুমি চাকরি কবে পাবে কেউ বলতে পারবে না, তুমি জিআরএফ পাবে কিনা সেটা কিন্তু তোমার পরিশ্রমের উপরে ডিপেন্ড করছে। হ্যাঁ স্যার, যদি জেনারেলদের জন্য যদি কোনো স্কলারশিপ থাকে তাহলে বলবেন, যদি জানা থাকে। আমি গ্রুপে জানাবো। ঠিক আছে স্যার, ধন্যবাদ। বেশ, আর কারো প্রশ্ন আছে? না হলে আমরা এবারে বিষয়ে যাব, যেটা মূল কথা, অ্যাকচুয়ালি নেট সেট নিয়ে মূল কথা, সেখানে যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এবারে মূল বিষয়ে যাই। বেশ, আমি এবারে একটু স্লাইড চেঞ্জ করছি। হ্যাঁ, আমি এবারে চলে যাব একটা ডক ফাইলে, এটা আমি তোমাদের সাথে শেয়ারও করে নেব, যাতে কারো অসুবিধা না হয়, যে যাতে তোমরা এগুলো বারবার দেখতে পারো। রেকর্ডিং তো থাকবেই, কিন্তু সবার তো আর 1.5 ঘন্টার রেকর্ডিং 2 ঘন্টার রেকর্ডিং দেখা সম্ভব হয় না। এইটা দেখলে কিন্তু তোমরা সকলে বুঝতে পারবে যে কিভাবে তোমাদের প্রস্তুতি নিতে হবে। প্রথমত, নেট জেআরএফ কি, ঠিক এই যেটা ছিল আমাদের টেবিল অফ কন্টেন্টস, এটা আমি, এই গাইড বুকটা আমি তোমাদের জন্য বানিয়েছি। ঠিক আছে, এবং আমি এটা তোমাদের সাথে শেয়ার করব। নেট জেআরএফ কি, যারা প্রথম আজকে নেট জেআরএফ শুনলে এবারে তারা মন দিয়ে শোনো। ঠিক আছে, নেট এর পুরো নাম হচ্ছে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট। এটা একটা যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা, মানে নেট পাস করলেই চাকরি হয়ে যায় না, নেট পাস করলে একটা চৌকাঠ পেরোনো হয়। ঠিক আছে, তো এটা পাস করলে কি হয়, এটা পাস করলে আমরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য আবেদন করতে পারি, বা আমরা যদি জিআরএফ পাই, ভালো নাম্বার পাই, তাহলে আমরা জুনিয়র রিসার্চ ফেলোশিপ পেতে পারি। তো কতজন নেট পায় যারা আবেদন করেছে, কতজন জিআরএফ পায়, সবটা বলবো, ওই জন্য একটু ধীর হয়ে সবাইকে শুনতে হবে। এবং এই পরীক্ষা কারা আয়োজন করে? অ্যাকচুয়ালি এই পরীক্ষাটা ইউজিসি নেট বলে, ইউজিসি ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন, এরা আয়োজন করে, কিন্তু এই সঞ্চালনার দায়িত্ব দেওয়া আছে এনটিএ কে, ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে। এই জন্য ইউজিসি নেট বা এনটিএ নেট, এই দুটো নামেও কিন্তু আমরা পাবো এই নেট পরীক্ষাকে।
আর এই নেট পরীক্ষায় যখন আমরা আবেদন করব দুটো বিকল্প থাকে, হয় অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নাকি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড জেআরএফ। আমরা দুটোতেই অ্যাপ্লাই করব, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড জেআরএফ। মানে আমরা যদি অ্যাপ্লাই করি আমরা এই 2 নম্বরটার জন্য অ্যাপ্লাই করব। আমরা শুধু অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য অ্যাপ্লাই করব না, আমরা জেআরএফ এর জন্য অ্যাপ্লাই করছি অ্যাকচুয়ালি। তাই এই 2 নম্বরটা আমরা অ্যাপ্লাই করব, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড জেআরএফ। যদি শুধুমাত্র অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য অ্যাপ্লাই করো তাহলে কি হবে, তাহলে এই ভারতব্যাপী যত কলেজ বিশ্ববিদ্যালয় আছে সেগুলোতে তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য যদি পোস্ট বেরোয় তাহলে ইন্টারভিউ দিতে পারবে এবং তুমি সেখানে চাকরি করতে পারবে। আর যদি দ্বিতীয়টা নিয়ে আবেদন করো তাহলে যত কলেজ বিশ্ববিদ্যালয় আছে ভারতব্যাপী সেখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে তুমি সরাসরি মৌখিক পরীক্ষায় তো বসতে পারবেই, তার সাথে সাথে তুমি যদি জেআরএফ পাও তাহলে 5 বছর ব্যাপী এই যে আলোচনা করলাম সেই জেআরএফ এবং এসআরএফ তুমি পাবে। এবং এটা কখন পাওয়া যায়, তুমি যদি এমফিল বা পিএইচডি করো তাহলে এটা পাবে। এবং তুমি যখন রিসার্চ করতে যাবে, পিএইচডির জন্য আবেদন করবে, তখন তোমাকে কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না, শুধুমাত্র ইন্টারভিউ দিলেই হবে। আর যদি নেট না থাকে তাহলে কি করতে হয়, RET রিসার্চ এলিজিবিলিটি টেস্ট বলে একটা পরীক্ষা দিতে হয়, তারপরে তুমি ইন্টারভিউয়ে ডাক পাবে পরীক্ষায় পাশ করলে। কিন্তু নেট যদি তুমি পেয়ে যাও আর জেআরএফ পেয়ে গেলে তো একদম পোয়া বারো। জেআরএফ পাওয়া মানে মোটামুটি রিসার্চে চান্স পাওয়া যায়, ঠিক আছে। যারা পাচ্ছে না তারা পশ্চিমবঙ্গ থেকে বেরোবে না বলে পাচ্ছে না, ঠিক আছে। আর হ্যাঁ স্যার, পলাশ স্যার রেজেন্ট করেছেন স্যার। বর্তমানে একটা চেঞ্জ হয়েছে, এখন স্যার 3টে ক্যাটাগরি হয়। আচ্ছা পিএইচডি রেট পরীক্ষাটা এখন হয় না, আচ্ছা তার বদলে নেটেই একটা সার্টেন নাম্বার পেলে ওটাতেই পিএইচডির জন্য অ্যাপ্লাই করা যায়, মানে আলাদা করে পরীক্ষা দিতে হয় না। আচ্ছা, রেট এখন আয়োজন হয় পরীক্ষা নেন না? না না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ওটা 3টে হয়ে গেছে, যেটা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এন্ড জেআরএফ আর অনলি ফর রিসার্চ, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি ওটা এখানে যুক্ত করে নিচ্ছি, ওটা মিস করে গেছি কোনো কারণে। রিসার্চ অনলি। তো আমরা কিন্তু অ্যাপ্লাই করব অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এন্ড জেআরএফ এর জন্য। তাহলে কি হবে, আমরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য আমরা আবেদন করতে পারবো পাশ করলে, আর জেআরএফ পেলে তো আমাদের যে প্ল্যানিংটা বললাম সেটা। পলাশ স্যার, আমি ওই যেটা বললাম ইয়ে নিয়ে, ওটা ঠিকঠাক ছিল তো? মানে যে টাকা পয়সার ব্যাপারটা বললাম স্যার, মানি ম্যানেজমেন্ট নিয়ে আমার মনে হয় পরে একটা কোনো অ্যারেঞ্জ করলে ভালো হয়। আচ্ছা, আমি মোটামুটি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি অঙ্কগুলোকে সামনে রেখে, যাতে ছাত্রছাত্রীরা একটু উৎসাহী হয় এবং অ্যামাউন্টটা দেখতে পায় চোখের সামনে। এরা তো দেখতে পায় না অ্যামাউন্টটা, ফলে বুঝতে পারে না যে জেআরএফটা কতটা ইম্পর্টেন্ট বলে। হ্যাঁ স্যার, ঠিক আছে। হ্যাঁ, তো হ্যাঁ অবশ্যই, এবং আপনাকে আমরা রিকোয়েস্ট করব তখন এই বিষয়টা বলার জন্য, মানি ম্যানেজমেন্ট এই স্টুডেন্টরা কেমন ভাবে করবে। থ্যাংক ইউ স্যার। আশিস সরকার রেজেন্ট করেছেন, বলুন। স্যার, এখানে রেটের বিষয়ে আপনি যেটা বললেন সেটা আমি নাম নিব না, কিন্তু বেশ কয়েকটা ইউনিভার্সিটি যারা নেট কোয়ালিফাই হওয়ার পরেও রেটের আয়োজন করে এবং সেটা মানে নেটকে উপেক্ষা করেই তারা আয়োজন করে এবং সেভাবে নির্বাচনটা হয়। আর এ বিষয়ে অনেক স্যার খারাপ খারাপ কথা আছে যেগুলো প্রকাশ্যে না বলাই ভালো আমার মনে হয়, কারোভাবে আঘাত লাগতে পারে। তো রেট বিষয়টা স্যার আছে, নেই বলা চলবে না, আছে। একজন হয়তো বললো এর আগে আমি বলছি, আমি আমার অভিজ্ঞতা বলছি, আমি আমার অভিজ্ঞতা বলছি, রেট পরীক্ষা এখনো আয়োজিত হয়, ঠিক আছে। এবং অনেক বিশ্ববিদ্যালয় আছে যারা নেট যারা পায়নি, এমনকি মানে ওই রিসার্চটা অনলি রিসার্চও পায়নি যারা, রেটের মাধ্যমে কিন্তু তারা রিসার্চ স্কলার নিয়েছে, এমন তথ্য আমার কাছে আছে, ঠিক আছে। কিন্তু স্যার যেটা বললেন সেটা একদম যেটা নিয়ম সেটা বললেন, নিয়মের বাইরে তো বহু কিছু হচ্ছে। এই নিয়মটা স্যার রিসেন্টলি চালু হয়েছে, একটা বা দুটো সম্ভবত পরীক্ষা হয়েছে, সেই জন্য এখনো রেট হয়, হয়তো আর কিছুদিন পরে রেটটা উঠে যেতে পারে, বন্ধ হয়ে যাবে। এক্স্যাক্টলি স্যার, এক্স্যাক্টলি। বেশ, আমরা এগোই, আলোচনাটা খুব জরুরি, আলোচনাতে ফিরি। তো সুতরাং এই নেট বা জেআরএফ কি আপনারা বুঝতে পারলেন? এই যে নেট, এটা হচ্ছে একটা পরীক্ষা, ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট, এটা ইউজিসি এটার আয়োজন করে, আর এটা সঞ্চালনার দায়িত্ব আছে এনটিএ এর কাছে, ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এবং এখানে 3টে সুযোগ আছে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এন্ড জেআরএফ আর রিসার্চ অনলি। তো আপনারা অ্যাপ্লাই করবেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এন্ড জেআরএফ, কারণ আমরা জেআরএফটা পাখির চোখ করছি, ঠিক আছে। এরপরে নেটে যতজন আবেদন করেন তার মধ্যে 6% ছাত্রছাত্রী পাশ করে, এটা নিয়ম ছিল যে যতজন অ্যাপ্লাই করবে 6% পাশ করবে, 100 জনের মধ্যে 6 জন পাশ করবে। আর জিআরএফ পায়
প্রায় 1% মতো, মানে 100 জনের মধ্যে একজন জিআরএফ পাবে। এবং আমার দৃঢ় বিশ্বাস আপনারা যদি পড়াশুনো করেন ওই 100 জনের মধ্যে একজন খুব ইজিলি হতে পারবেন। যদিও এই জিআরএফ প্রাপকদের সংখ্যা প্রতি বছর আমরা ভিন্ন ভিন্ন দেখি। আরেকটা জিনিস অ্যাড করি যে আরেকটা পরীক্ষা আছে এসইটি সেট বলে, এটাকে বলে স্টেট এলিজিবিলিটি টেস্ট। অর্থাৎ আপনি পশ্চিমবঙ্গে এসইটি সেট দিতে পারেন এবং দিলে কি হবে, এখানে কোনো স্কলারশিপ ইত্যাদি আশা করবেন না, পশ্চিমবঙ্গ রাজ্যের নাম। তো এখানে আগে তাও একটা দিচ্ছিল স্টেটের স্কলারশিপ 7,000-8,000 টাকা করে, সেটাও বন্ধ করে দিয়েছে। তো এখানে শুধুমাত্র সেট পাশ করলে পশ্চিমবঙ্গের যে কোনো কলেজ বিশ্ববিদ্যালয়ে আপনি, যেটা পশ্চিমবঙ্গ গভর্নমেন্টের অধীনে, তার আন্ডারে আপনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে আবেদন করতে পারবেন। আর জিআরএফ এর বিষয়টা তো আমি খুব বিস্তারিতভাবে বললাম। তো এইখানে ওই বিষয়টা বহু আগের যেটা ছিল সেটা দেওয়া আছে, দেওয়াই আছে, ঠিকঠাকই আছে, 49,000 টাকা যেটা আমরা বলছিলাম। আর এসআরএফ হলে প্রায় 56,000 টাকা আপনারা পাবেন। এবং যারা বিভিন্ন গ্রাম শহর জায়গাতে আছেন, টিয়ার 1, টিয়ার 2, টিয়ার 3, সেই অনুসারে এই চারে একটু ওপর নিচ হতে পারে। নেট কখন আয়োজিত হয় আর কোথা থেকে আপনারা জানবেন? বছরে সাধারণত দুবার নেট আয়োজিত হয়, একবার জুন মাসে, একবার ডিসেম্বর মাসে। যেমন এই যে ডিসেম্বর মাসে নেট হবে তার নোটিফিকেশন দেওয়া হয়েছে 4-5 দিন আগে, ঠিক আছে? তো এইটা ডিসেম্বরের জন্য হচ্ছে, আবার জুনের জন্য হবে, ফলে এই পরীক্ষাটা রেগুলার হয়। ফলে জিআরএফ আপনি কিন্তু এইবারে একটা নেটে না পেলেও পরের নেটটাতে পেতে পারবেন। ফলে জিআরএফ কিন্তু খুব ইজি একটা টার্গেট, খুব সহজে আপনারা এই টার্গেট অ্যাচিভ করতে পারবেন। পরীক্ষা 3 মাস আগে বিজ্ঞাপন বেরোয়, এনটিএ এর ওয়েবসাইটে পরীক্ষার বিজ্ঞাপন আপনারা দেখতে পারবেন। নিচে ওয়েবসাইটের লিঙ্কও আমি দিয়ে রেখেছি, এনটিএ ওয়েবসাইট www.nta.ac.in। এছাড়াও আমাদের যে রিকের গ্রুপগুলো আছে, যেখানে বিশেষ করে আপনারা যে গ্রুপ থেকে লিঙ্কগুলো পাচ্ছেন সেখানেও আমরা দিয়ে দিতে পারি, ঠিক আছে? যে আপনারা এই যখন নেটের বেরোবে আমরা ওখানে আপনাদের সাথে শেয়ার করে নেব। এবারে নেট কারা দিতে পারবেন এবং কখন দিতে পারবেন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেট কারা দিতে পারবেন, কখন দিতে পারবেন? তাহলে নেটের জন্য প্রয়োজনীয় যোগ্যতা কারা দিতে পারবেন? যারা মাস্টার্স স্তরে ন্যূনতম 55% নম্বর পেয়েছে তারা নেট জিআরএফ এর জন্য আবেদন করতে পারবেন। তবে একটু রিল্যাক্সেশন আছে, যারা ওবিসি, নন ক্রিমি লেয়ার, এসসি, এসটি, পিডব্লিউডি আছেন, তাদের যদি 50% নাম্বারও থাকে তারা নেট জিআরএফ এর জন্য আবেদন করতে পারবেন। মাস্টার্স ডিগ্রিতে ফাইনাল ইয়ারে পরীক্ষা যারা দিয়েছে বা দেবে, যাদের ফল এখনো বের হয়নি, ঠিক আছে, যাদের পরীক্ষা এখনো দিতে দেরি হচ্ছে, তারাও এখানে বসতে পারবে। কিন্তু নিয়মটা হচ্ছে নেটের ফল বেরোনোর 2 বছরের মধ্যে তাদেরকে কিন্তু পিজি ডিগ্রি পেতে হবে এবং সেখানে 55% নাম্বার পেয়েছে সেটা দেখাতে হবে, না হলে কিন্তু নেট পাসটা গ্রহণযোগ্য হবে না। যারা নেট পাস করবে খেটে খুঁটে, আমার দৃঢ় বিশ্বাস তারা 55% নম্বর আশা করি তুলতে পারবে পরীক্ষাতে, মানে এম এর পরীক্ষাতে, ঠিক আছে, টোটাল 2 বছরে মিলিয়ে। আর কেউ জিজ্ঞাসা করবেন না যে স্যার আমার গ্রাজুয়েশনে 80% নাম্বার আছে, আমি কি তাহলে নেট এমনি যদি 55% নাও থাকে তাহলে কি হয়ে যাবে? না, হবে না। আমি তো বলছি এম এর জন্য। ফলে এম এর পরীক্ষার নাম্বারই কিন্তু ইম্পর্টেন্ট। অর্থাৎ কারোর যদি গ্রাজুয়েশনে কম নাম্বার হয়ে থাকে, স্যার আমার তো 40% হয়েছিল কিন্তু এম এতে আমার 60% আছে, তাহলেও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনি খাটলে আপনিও কিন্তু জিআরএফ পাবেন। ফলে জিআরএফটা পরিশ্রমের উপরে দাঁড়িয়ে আছে। জিআরএফ কোনো বিশাল ইন্টেলিজেন্স কিছুর উপরে দাঁড়িয়ে নেই, পরিশ্রমের উপরে দাঁড়িয়ে আছে, ঠিক আছে? এবং আমি জানি বিদ্যা মন্দিরে অনেক স্টুডেন্ট আছে যারা, বা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ ইউনিভার্সিটিতে, তারা বিএ 3rd ইয়ার পাস করেই নেট দিয়ে দেয়। অর্থাৎ তাদের ক্লাসও শুরু হয়নি জুলাই মাসে, জুন মাসে নেট দিয়ে দিল। কারণ তারা জানে যে ঠিক এই তো জুনের রেজাল্ট বেরোতে বেরোতে, মানে জুনের রেজাল্ট বেরোতে বেরোতে আগস্ট সেপ্টেম্বর হয়ে যাবে, আর 2 বছর পরে ওরা এমএ পাস করে, ওদের জুলাই রেজাল্ট বেরিয়ে যায়, ওরা রেজাল্ট দেখিয়ে দিতে পারবে, ঠিক আছে? ওরা ওই জন্য গ্র্যাজুয়েশন বিএ ফার্স্ট ইয়ার থেকে ওরা প্রিপারেশন শুরু করে দেয়। আমাদের তো নিশ্চল মহারাজ উনি একটা দারুণ কথা বলতেন যে দেখো, তুমি যদি যেদিন এমএ পাস করলে, সেই এমএ পাস করার পরে যদি তুমি জিআরএফ পেয়ে যাও তাহলে 1 বছরে 9 লাখ টাকা পেলে, আর যদি না পাও তাহলে ওই বছরে কিন্তু 9 লাখ টাকা পেলে না, তোমার 9 লাখ টাকা লস হয়ে গেল। তুমি কি চাইবে তোমার 9 লাখ টাকা লস হোক? তাহলে মন দিয়ে পড়ো। উনি দারুণ করে বলতেন, বিশাল বিশাল আমাদেরকে ইন্সপায়ার করেছিলেন এবং ওনার জন্যই কিন্তু আমরা আগে আগে নেট পড়াশোনা করেছি এবং এমএ পড়া অবস্থাতেই নেট পেয়েছি। আমি আজকে অন রেকর্ড ওনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, এমনি তো বলেইছি ওনাকে ব্যক্তিগতভাবেও।
উনি আমাদের প্রচুর উৎসাহ দিয়েছিলেন। বেশ, এর পরের প্রশ্ন যে ছাত্রছাত্রীরা যে বিষয়ে MA MSc করেছে তাকে সেই বিষয়েই নেট দিতে হবে। যদি সেই বিষয়টি তালিকাভুক্ত না হয় তবেই রিলেটেড বিষয়ে নেট দিতে পারে। মানে আমাদের সংস্কৃত যেহেতু আছে, আমরা সংস্কৃতে কিন্তু নেট দেবো। অন্য আমি এখন দর্শনে নেট দিতে গেলে কিন্তু হবে না। আর PhD ডিগ্রি পাওয়া ছাত্রছাত্রীরা যাদের 19/11/1991 তারিখের মধ্যে আচ্ছা নেট দেওয়ার জন্য প্রয়োজনীয় নম্বরে 5% ছাড় আছে। অর্থাৎ যারা 19/11/1991, ঠিক আছে, এই তারিখের মধ্যে যাদের PhD হয়েছে, তো যাদের PhD হয়েছে, একটু মিউট করছি। বেশ, তো বিষয়টি হচ্ছে যে এই আরো কিছু নিয়ম আছে যেগুলো আমি আপনাদের সাথে এখানে লিখে দিয়েছি, যে যারা PhD ডিগ্রি পেয়েছেন, তো 19/11/1991 তারিখের মধ্যে তো যাদের MA MSc পরীক্ষা যাদের হয়েছিল তাদেরও নেটের ক্ষেত্রে 5% ছাড় দেওয়া আছে। আর যারা UGC অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে এবং UGCর নিয়ম মেনে PhD ডিগ্রি পেয়েছে তাদের নেট দেওয়ার প্রয়োজন নেই। PhD ডিগ্রির কারণেই তারা সরাসরি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে মৌখিক পরীক্ষা দিতে পারবেন। কিন্তু এখন এই নিয়মটা কিন্তু চেঞ্জ হয়েছে, নেট এখন পেতেই হবে। মানে শুধুমাত্র PhD থাকলেই অ্যাপ্লাই করা যাবে এমনটা এখন কিন্তু নেই, আপনাকে নেট কিন্তু পেতেই হবে। ঠিক আছে, নেটটা এখন বাধ্যতামূলক। তো এগুলো আগের নিয়ম ছিল, আমি এগুলো একটু চেঞ্জ করে দেব। ঠিক আছে, আর যদি আপনি নেট পেয়ে যান, ঠিক আছে, তাহলে আপনাকে আর সেট দেওয়ার দরকার নেই, কারণ আপনি তো সারা ভারতবর্ষব্যাপী চাকরি করার সুযোগ পেয়েই যাচ্ছেন। আচ্ছা, নেটের জন্য আপনি কোন বয়সে নেট দিতে পারবেন? নেট এবং লেকচারারশিপ, যেটাকে এখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বলে, তো এর জন্য কোনো ঊর্ধ্বসীমা নেই। অর্থাৎ আপনি 40 বছর বয়সে গিয়েও নেট দিতে পারবেন, 50 বছর বয়সে গিয়েও নেট দিতে পারবেন। কিন্তু JRF এর জন্য আবেদন করতে হলে আপনাকে 31 বছর বা তার কম আপনার বয়স হতে হবে। তবে কিছু ক্ষেত্রে বয়সে ছাড় দেওয়া আছে, যেমন মেয়ে হলে আরো 5 বছর সুযোগ আছে, SC ST OBC ট্রান্সজেন্ডার ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের জন্য আরো 5 বছর আছে। ক্যান্ডিডেটস হ্যাভিং LLM ডিগ্রি যাদের আছে তাদের জন্য আরো 3 বছর এক্সট্রা দেওয়া হয়। যারা আর্মড ফোর্সে সার্ভ করেছে তাদের জন্য 5 বছর এক্সট্রা দেওয়া হয়। যারা পোস্ট গ্রাজুয়েশন ওখানে রিসার্চ ওয়ার্ক করেছে তাদের জন্য আরো 5 বছর এক্সট্রা দেওয়া হয়। তো এইগুলো এজ রিল্যাক্সেশন, কিন্তু মোটামুটি JRF এর জন্য 31 বছরটাই কিন্তু আপনারা টার্গেট ধরে রাখবেন, যে 31 বছরের মধ্যেই আমাকে নেট পেতে হবে। এত সময় নেবেন কেন? আপনি MA পাস করছেন 23 বছরে, আপনি কি মানে 8 বছর ধরে পড়বেন, নেট পড়বেন? একদমই না, 1 বছর 1.5 বছর ম্যাক্সিমাম একদম খেটে পড়বেন, তার মধ্যে JRF পেতে হবে। না পেলে তখন দেখা যাবে, কিন্তু ভেবে এগোবেন আমার 1.5 বছরের মধ্যেই পেতে হবে। এবারে নেটের পত্রসমূহ আর তার পরীক্ষা পদ্ধতি। নেট এ দুটো পেপার আছে, যারা প্রথম নেট দেবে এবারে তাদের জন্য বলি, নেটে দুটো পেপার আছে। একটা হচ্ছে জেনারেল পেপার, এবং যাকে আমরা ফার্স্ট পেপার বলি, যেটার কোড হচ্ছে 00, আর একটা হচ্ছে সেকেন্ড পেপার, যাকে আমরা সাবজেক্ট স্পেসিফিক পেপার বলি। এবং এখানে প্রত্যেকটা সাবজেক্টের কোড আলাদা হয়। ঠিক আছে, যেমন সংস্কৃতে আমরা 25 কোডে পরীক্ষা দেবো, যারা পশ্চিমবঙ্গে আছি 25 কোডে পরীক্ষা দেব। ঠিক আছে, আর যারা ট্র্যাডিশনাল সংস্কৃত সাবজেক্টসে দেবে, ঠিক আছে, তারা 73 কোডে দেবে। আমরা 73 কোড সাধারণত দিই না, যদিও আমি এবং একটু আগে যিনি বাগ ব্যাপার করলেন, কথা বললেন, পলাশ স্যার, আমরা দুজনে একই বছরে 73 কোডে নেট দিয়েছিলাম। সেটটা দিয়েছিলাম 25 কোডে, কিন্তু নেটটা দিয়েছিলাম 73 কোডে। ফলে দেওয়া যায় না নয়, দেওয়া যায়, কিন্তু আমি সাজেস্ট করবো 25-এ দিতে। ঠিক আছে, তো এখানে কিরকম ভাবে পরীক্ষা হয়? টানা 3 ঘন্টা পরীক্ষা হয়। ঠিক আছে, জেনারেল পেপারে 50টি 2 নম্বরের প্রশ্ন আসে, তাহলে 100 নাম্বার। আর সেকেন্ড পেপারে 100টি প্রশ্ন থাকে 2 নম্বরের, মানে 200 নাম্বার। টোটাল 300 নাম্বারের পরীক্ষা হবে, এবং তার জন্য 3 ঘন্টা সময় থাকবে। এবং এই খাতাগুলো প্রথমেই দিয়ে দেয়, মানে প্রথমে আপনার নেটের ফার্স্ট পেপারের খাতা আপনাদের দিয়ে দিল, MCQ, এখন তো কম্পিউটার বেসড টেস্ট হয়, তো আপনাকে প্রথমে ওটা ওপেন করে দিল, আর তার ঠিক 1 ঘন্টা পরে সাবজেক্টেরটা ওপেন করে দিল। এবং এই 3 ঘন্টা ধরে কিন্তু আপনার পেপার 1 এবং পেপার 2 দুটোই
অন থাকে সাধারণত। এবারে কোথাও কোথাও যদি এরকম করে যে 1 ঘন্টা পরে ফার্স্ট পেপারটা অফ করে দিল, সেটা আমার জানা নেই, কিন্তু আমি যেটুকু শুনেছি যে এই দুটো পেপার কিন্তু 3 ঘন্টা ধরে দেওয়া যায়। অনিমেষ রেইজ হ্যান্ড করেছো, বলো। স্যার এটা মানে দুটো পেপার একসঙ্গেই আর কি দিয়ে দেয়, মানে বাহ, ফার্স্ট পেপার সেকেন্ড হয়ে পেপার, গেল। মানে যার যখন আর কি যে যে সময় যে করতে আর কি স্বাচ্ছন্দ্য বোধ করে, তো সেই সময় সে হুম, করতে পারে। ব্যাস, তাহলে তো পুরো 3 ঘন্টা সময় পাওয়া যাচ্ছে। কারো যদি ফার্স্ট পেপারে বেশি সময় লাগে, সে সময় নিতে পারে, সেকেন্ড পেপারে সে তখন একটু কম সময় পাবে। ঠিক আছে, তো এটাকে বলে কম্পিউটার বেসড টেস্ট, সিবিটি। ঠিক আছে, মানে কম্পিউটারে বসে পরীক্ষা দিতে হয়। আর টোটাল তাহলে 300 নাম্বারের পরীক্ষা, এবং সময় হচ্ছে 3 ঘন্টা, এবং এমসিকিউ টাইপ কোয়েশ্চেন হয়। ফলে আমাদেরকে যে বিশাল সংস্কৃত জানতে হবে, না হলে জিআরএফ পাবো না, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। ঠিক আছে, ব্যাপারটা সেরকম নয়। ঠিক আছে, আপনারা যদি পরিশ্রম করেন, যে কেউ নেট জিআরএফ পেয়ে যাবেন, পরিশ্রমটা শুধু জরুরি। তো এখানে আমি সিলেবাসটা আপনাদের চোখের সামনে রাখছি, তো আমি আপনাদেরকে এগুলো পিডিএফ তো দিয়েই দেবো পুরোটার। তো ইউনিট 1, এই যে জেনারেল পেপার যার কোড 00, এর 10টা ইউনিট আছে। সেখানে কি কি আছে? টিচিং অ্যাপটিটিউড, রিসার্চ অ্যাপটিটিউড, কম্প্রিহেনশন, কমিউনিকেশন, ম্যাথমেটিক্যাল রিজনিং অ্যান্ড অ্যাপটিটিউড, লজিক্যাল রিজনিং, ডেটা ইন্টারপ্রিটেশন, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, পিপল ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট, এবং 10 নম্বর হচ্ছে হাইয়ার এডুকেশন সিস্টেম। এই 10টা পয়েন্টের উপরে আপনাদের প্রশ্ন আসে। তার মানে কি প্রত্যেকটা জায়গা থেকে 5টা করে প্রশ্ন আসবে, দিয়ে 10 5 50 হবে? না, এরকম নয়। যে কোনো জায়গা থেকে বেশি কম আসতে পারে। এমন ভাববেন না যে এই ইউনিট থেকে 5টা আসবে, ওই রকম ভাবে হয় না। যেমন ইচ্ছা ওদের সেরকম। আর এখানে আমাদের কত নাম্বার তুলতে হয়? স্যার 50-এ 85 তো তুলতে হবে। জিআরএফ পাওয়ার জন্য অন্তত 35টা ঠিক করতে হবে, মানে 70 নাম্বার পেতে হবে। এইভাবে আপনারা প্রিপারেশন নেবেন। ঠিক আছে, তো এই প্রিপারেশনের ব্যাপারটা বলি যে আমরা অনেক ছাত্রছাত্রী আমাদেরকে অ্যাপ্রোচ করেছিলেন যে আপনারা এসএসসিটা যেরকম ভাবে আমাদের জন্য গাইড করলেন সবার জন্য, আপনারা নেটটা যদি গাইড করতেন সুবিধা হতো। কিন্তু এই মুহূর্তে সামনে যেহেতু পরীক্ষা, আমরা 2-2.5 মাসে তো তাদেরকে তৈরি করতে পারবো না। তো তার জন্য আমরা ডিসেম্বরের পরে নেট পড়ানো শুরু করব। আমরা যদিও নেট মানে পড়াবো না ঠিক করেছিলাম, কিন্তু শিক্ষার্থীদের সুবিধার জন্য মানে আপনারা ধরে রাখুন যে খুবই মিনিমাম একটা ফিজে, মানে যে ফিজ আপনারা ভাবতেও পারবেন না এত কমে হয় বলে। কারণ আমরা তো সেবা হিসেবে আমাদের এই যে রিক একাডেমিক অ্যান্ড কেরিয়ার কাউন্সিলিং, এটা কিন্তু আমাদের সেবামূলক উদ্যোগ। আমরা এখান থেকে টাকা পয়সা রোজগার একদমই করি না। তো এই জন্য একদম মিনিমাম ফিজে হয়তো আমরা আয়োজন করব, অথবা জানি না কিরকম সিচুয়েশন থাকবে, যদি সেরকম থাকে আমরা ফ্রিতেও আয়োজন করতে পারি। আর যদি কোনো ফিজ নেওয়া হয় সেটা বের মিনিমাম হবে, এতটাই মিনিমাম হবে যে আপনারা ভাবতেও পারবেন না যে এতটা কমে আমরা 1 বছরের কোর্স আয়োজন করছি বলে। কিন্তু আমরা ডিসেম্বরের পরে আয়োজন করব। এই নেটটা হয়ে গেলেই কিন্তু আমরা কমপ্লিট একটা 1 বছরের নেটের একটা প্রপার কোচিং আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এবং সেখানে প্রফেসররা থাকবেন যারা অত্যন্ত প্রসিদ্ধ, যারা অত্যন্ত অভিজ্ঞ, তারাই পড়াবেন। কারণ আপনারা জানেন রিকে আমরা কখনো কোয়ালিটি কম্প্রোমাইজ করি না। সে সেবা কার্যই হোক বা আমাদের বিভিন্ন যে শাস্ত্রের কোর্সগুলো হোক, যাই হোক, আমরা এখানে কখনোই আমাদের শিক্ষার্থীদের সময়ের সাথে আমরা কখনো বিশ্বাসঘাতকতা করি না। কারণ ওরা আমাদের সময় দিচ্ছে, ওদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টা আমাদের দিচ্ছে। তো এই 10টা ইউনিটের মধ্যে কিছু কিছু ইউনিট আছে যেগুলো সিওর শর্ট পাওয়া যায়, যেমন টিচিং অ্যাপটিটিউড সিওর শর্ট, রিসার্চ অ্যাপটিটিউড এগুলোতে নাম্বার পাওয়া যায়, কম্প্রিহেনশন পড়ে করতে হয়, এই যে ম্যাথমেটিক্যাল রিজনিং অ্যাপটিটিউড নাম্বার পাওয়া যায়, ঠিক আছে, লজিক্যাল রিজনিং নাম্বার পাওয়া যায়, ডেটা ইন্টারপ্রিটেশন নাম্বার পাওয়া যায়। আর বাকি যে ইউনিটগুলো আছে এগুলো একটু ভালো করে পড়লে নাম্বার পাওয়া যায়। কিন্তু মোটামুটি আমি আপনাদেরকে বলছি, একটুও বাড়িয়ে বলছি না, যদি আপনি ফার্স্ট পেপারটার জন্য প্রিপারেশন নেন, বিশ্বাস করুন আপনি 35টা দেখতে পাচ্ছেন, 35টা আপনার হবেই। আমি 1 বছর নেটের প্রিপারেশন নিয়েছিলাম, মানে নেটের প্রিপারেশন আমি বিএ 3rd ইয়ার থেকে নিয়েছি, 3 বছর প্রিপারেশন নিয়েছি আমি। তারপরে গিয়ে একটাই নেট দিয়েছি, আমি এবং পলাশের দুজনেই একটাই নেট দিয়েছি, ওটাতেই আমরা জিআরএফ পেয়েছি। কারণ কি, আমরা শেষ মুহূর্তে প্রিপারেশন নিচ্ছিলাম না, আমরা বহু আগে থেকে প্রিপারেশন নিচ্ছি। এবং গ্র্যাজুয়েশন এবং এম এর যে সিলেবাস আছে, বিশ্বাস করুন নেটের ওখানে প্রায় 90% কভার্ড হয়ে আছে। ঠিক আছে, কেউ যদি গ্র্যাজুয়েশনের এবং এম এটা শুধুমাত্র পরীক্ষার জন্য নোট পড়া না পড়ে, যদি একটু ভালো করে পড়ে, ওর নেটও দেখতে পাচ্ছে, জিআরএফও দেখতে পাচ্ছে। ঠিক আছে, তো আমি ফার্স্ট পেপারটার জন্য কোচিং নিয়েছিলাম কোথায়? রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরে ওনারা ফ্রিতে পড়াতেন।
তো ওখানে গিয়ে আমি কোচিং নিয়েছিলাম, এবং আমি যখন পরীক্ষা দিতে যাচ্ছি আমার কাছে এটুকু কনভিকশন ছিল, বিশ্বাস ছিল যে আমি সাবজেক্টে আমার কম হতে পারে, কিন্তু আমার ফার্স্ট পেপারে কম হবে না। মানে ফার্স্ট পেপারটাতে এতটা কনফিডেন্স পাওয়া যায়, এটার জন্য আমি আপনাদের বলছি, ঠিক আছে? এবং এখন তো ইউটিউবে প্রচুর ক্লাসেস অ্যাভেলেবেল আছে, এই হেডিং গুলো দেবেন, ক্লাস পেয়ে যাবেন, সেগুলো মন দিয়ে করে নিলেন। বই আছে, উপকারের আছে, তারপরে আরিহান্তের আছে, ওদের ফার্স্ট পেপার গুলো কিনে নিলেন, সেখানে পুরো ফার্স্ট পেপার ধরে ধরে আপনি করে নিলেন। এবং আমি পদ্ধতি বলবো কিভাবে আপনি মক টেস্ট ইত্যাদি দেবেন, সেগুলো আমি বলবো। আপাতত সিলেবাসটা আপনাদের কাছে পরিষ্কার করে দিই। তো এই 10টা পয়েন্টের উপরে কিন্তু আপনাদের পরীক্ষা হবে। এরপরে চলে আসুন সাবজেক্টে। সাবজেক্টেও 10টা ইউনিট আছে, এবং এখানে 10টা ইউনিট কি আছে? বৈদিক সাহিত্য আছে, তারপরে ভারতীয় দর্শন আছে, ব্যাকরণ আছে, সাহিত্য আছে, এবং হিস্ট্রি অফ সংস্কৃত লিটারেচার আছে, এবং স্মৃতিশাস্ত্র এবং অভিলেখ শাস্ত্র আছে। এই এতগুলো টপিক আছে, এর মধ্যেই 10টা ডিভাইডেড আছে। আমি এখানে সব বিস্তারিতভাবে লিখে দিয়েছি, এবং বইগুলোর নাম এবং কি কি টপিক সমস্ত আপনাদের জন্য বাংলাতে লিখে দিয়েছি। আপনারা অন্য জায়গায় ইংরেজিতে পাবেন, হিন্দিতে পাবেন, আমি একদম বাংলাতে পুরোটা লিখে দিয়েছি টাইপ করে আপনাদের জন্য। আমি এই পিডিএফ আপনাদেরকে গ্রুপে দিয়ে দেব, ঠিক আছে? তো এই সিলেবাস পেপারের এই যে বিষয়গুলো আছে, এই কমপ্লিট এইটা আপনাদের এই 10টা ইউনিট আপনাদের পড়তে হবে। এটা এখন তো ওইভাবে আলোচনা আমি করছি না, তো কিন্তু অনেকে জিজ্ঞাসা করে যে স্যার পড়া শুরু করব কোথা থেকে? পড়া সব সময় শুরু করবেন যেটা একদম শিওর শর্ট আছে, মানে যেখানে বিশাল অনেক পড়তে হবে এমন যে বিষয় না, যেমন বেদ, ব্যাকরণ, দর্শন, এগুলো দিয়ে পড়া শুরু করবেন। আর একদম শেষে রাখবেন সাহিত্য, কারণ সাহিত্যের পাঠটা অনেক বড়, সাহিত্য নিয়ে শুরু করলে ওটাই শেষ করে উঠতে পারবেন না, এবং এর জন্য একটা প্রপার রুটিন করতে হয়, জানেন তো? আমি বলবো ওগুলো। তো এই 10টা সিলেবাসের এই যে 10টা পয়েন্ট, এই 10টা পয়েন্টের উপরে, এই 10টা ইউনিটের উপরে আপনাদেরকে পড়াশোনা করতে হবে। এবং আপনারা ভাববেন না যে 10টা ইউনিট থেকে 5টা মানে 10টা ইউনিট থেকে 10টা করে কোয়েশ্চেন আসবে, কম বেশি কিন্তু হতে পারে, ঠিক আছে? বেশ, এরপরে নেটের প্রস্তুতি কিভাবে নিতে হবে আর কখন থেকে নিতে হবে। গ্র্যাজুয়েশন থেকেই নেটের বিষয়ে স্পষ্ট ধারণা থাকা জরুরি, যেটা আমি এখন দিয়েছি, এবং আপনারা আপনাদের জুনিয়রদের সাথে এই রেকর্ডিংটা কিন্তু অবশ্যই শেয়ার করবেন, এটা আপনাদের দায়িত্ব। সংস্কৃতের ছেলে মেয়েরা চাকরি পাচ্ছে না করছে কেন? জিআরএফ এর জন্য তারা খাটছে না কেন? রিসার্চের জন্য যাচ্ছে না? এমএ তো করছে তারা, তো এমএ করতে করতে জিআরএফ এর জন্য একটা হার্ড ট্রাই নেবে না? যদি জিআরএফটা হয়ে যায়, ওর তো চিন্তা কমে গেল না? একটু জুনিয়রদের গাইড করবেন, রেকর্ডিং শেয়ার করবেন ওদের সাথে। আজকে অনেকে এলে আরো ভালো লাগতো, কারণ এটা কিন্তু সবার খুব জরুরি। সবাই জিআরএফটাকে খুব হালকাভাবে নিয়েছে। আপনি গ্র্যাজুয়েশন থেকে প্রস্তুতি নাও নিতে পারেন, কিন্তু গ্র্যাজুয়েশন থেকে নেট বিষয়ে স্পষ্ট ধারণা থাকা জরুরি। এবং গ্র্যাজুয়েশন এবং নেটের সিলেবাসটা কিন্তু পুরো, গ্র্যাজুয়েশন এবং এমএস সিলেবাসটাই কিন্তু পুরো নেটের সিলেবাস। ফলে কেউ এই দুটোকে যদি একটু খুব সচেতনভাবে পড়াশুনো করে, তার কিন্তু নেট দিতে কোনো অসুবিধা হবে না। এবং অনেক সময় দেখবেন গ্র্যাজুয়েশনের পরে একটা বড় 2-3 মাসের গ্যাপ পাওয়া যায়, ওই সময়টা কিন্তু নেটের প্রিপারেশনের জন্য একদম উপযুক্ত সময়। মামা বাড়ি, মাসির বাড়ি, ঠিক আছে, এদিক ওদিক ঘোরাঘুরি বন্ধ করে নেটের জন্য তখন প্রিপারেশন নিতে হবে। আর এমএতে কিন্তু আপনাকে একদম 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 মানে নেটের জন্য প্রিপারেশন নিতে হবে। তো আমরা মজা করে বলতাম, এমএ পাস করবে যখন শাখা পলা পরে বেরোতে হবে, শাখা হচ্ছে নেট, পলা হচ্ছে সেট, ঠিক আছে? পেয়ে বেরোতে হবে, জিআরএফ পেয়ে বেরোতে হবে, নেট এবং জিআরএফ শাখা পলা নিয়ে বেরোতে হবে। তো শুধুমাত্র নোট বই পড়ে নেট পাস করা সম্ভব নয়, প্রত্যেকটা পাঠ্য বই খুঁটিয়ে পড়া জরুরি। প্রত্যেকটা পাঠ্য বই থেকে এমসিকিউ এর মতো করে পর্যাপ্ত নোট তৈরি করে নিতে হবে। প্রতিনিয়ত মক টেস্ট দেওয়া জরুরি, এবং পুরানো প্রশ্নপত্রগুলোরও সমাধান করা জরুরি। এসব তাহলে কোথা থেকে পাবো? পুরানো প্রশ্ন যেগুলো আছে সেগুলো পাওয়া যায়, ঠিক আছে, ডাউনলোড করতে পারা যায়, এবং যদি আপনারা বলেন আমরা গ্রুপে দিয়েও দিতে পারি, সেগুলো নিয়ে আপনারা কিন্তু অভ্যাস করতে থাকবেন। আর আমরা যাতে আপনারা এই মক টেস্টগুলো যাতে আপনারা দিতে পারেন, আমরা কোয়ালিটি মক টেস্ট তৈরি করে দেব। এই যারা এবারেই নেট দেবেন তাদের জন্যই আমরা মক টেস্ট তৈরি করব, যাতে এদিক ওদিক সেদিক করে বিভিন্ন ঝামেলায় না পড়ে আপনারা নিশ্চিন্তে এই মক টেস্ট দিতে পারেন। এবং এই মক টেস্ট যদি দিয়ে আপনারা সফল হন,
সেই সাফল্যের এক টুকরো অংশও আমরা দাবি করব না, যেটা সাধারণত বিভিন্ন জায়গায় করে থাকে। আপনারা পড়াশুনো করেছেন, সাফল্য আপনাদের, আমরা সেবা করার সুযোগ পেয়েছি, আমরা ওতেই কৃতজ্ঞ। বেশ, নেট পাশ করার জন্য, আচ্ছা, পুরো সিলেবাস যদি আপনি দেখেন, সিলেবাসটা দেখলেই আপনার প্রথমে যেটা হবে, মাথাটা অনেকটা ঘুরিয়ে যাবে। ভয় পাওয়ার কিছু নেই, সিলেবাস তো বড় হবেই। আর আপনি তো একদিনে পড়ছেন না বা এক মাসে পড়ছেন না, 1 বছর 2 বছর ধরে পড়ছেন। পুরো সিলেবাসটাকে ছোট ছোট ভাগে ভাগ করে নিয়ে এক দিনে কতটা পড়বেন, এক সপ্তাহে কতটা পড়বেন এবং এক মাসে কতটা পড়বেন, কোনো অ্যাপ মানে একদম কি বলবো, হাওয়ায় হাওয়ায় প্ল্যানিং করবেন না, যতটা পারবেন ততটাই প্ল্যানিং করবেন। ঠিক আছে? এইরকম করে একদিনে যেটা টার্গেট করবেন যে আমি এতটা পড়বো, ততটাই পড়বেন, না পড়ে ঘুমাবেন না। এক সপ্তাহে যতটা টার্গেট করবেন ততটাই টার্গেট করবেন, এক মাসে যতটা টার্গেট করবেন ততটাই কিন্তু আপনাকে অ্যাচিভ করতে হবে। ঠিক আছে? আর লক্ষ্য স্থির রাখতে হবে। নেট পাস করার জন্য, জেআরএফ পাওয়ার জন্য সাধনার প্রয়োজন। মনে রাখবেন, এই একটা বছর অত্যন্ত বোরিং হতে চলেছে, কষ্টকর হতে চলেছে। বন্ধুদের সাথে আপনি ঘুরতে যাচ্ছেন না, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে সময় দিতে পারছেন না, কিন্তু এই সময়টা আপনাকে দিতে হবে, কারণ আপনার জন্য 1,35,00,000 টাকা অপেক্ষা করে আছে। হয় আপনি ওটা নেবেন, না হলে অন্য কেউ নিয়ে যাবে। নিয়মিত পড়াশুনো করতে হবে এবং হার না মানার মনোভাব রাখতে হবে। আর সাধনার বিঘ্নগুলো তো আসবেই, হতাশা সে তো আসবেই, লক্ষ্য থেকে বারবার সরে যাওয়া, কিন্তু নিজেকে অনুপ্রাণিত রাখতে হবে। লক্ষ্য থেকে বিচ্যুত হলে চলবে না। এবং যারা সমমনস্ক এরকম প্রস্তুতি নিচ্ছে, তাদের সাথে কথোপকথন করতে হবে। এবং গ্রুপ স্টাডি করলে ভালো, কিন্তু করতে যাবেন না। গ্রুপ স্টাডিতে ভালো লোক যদি মানে পার্টনার না থাকে, পড়াশুনো হয় না, অন্য কিছু হয়। যেমন আমি এবং পলাশ স্যার, আমরা দুজনে গ্রুপ স্টাডি করতাম, তো আমরা দুজনে একসাথে প্রস্তুতি নিয়েছিলাম। তো আমার মনে আছে যে তাতে আমাদের লাভ হয়েছিল, একটা কম্পিটিশনের মতো হতো, যে ও কতগুলো ঠিক করছে, আমি কতগুলো ঠিক করছি। আচ্ছা, নেটে সফলতার জন্য কার্যকরী পদ্ধতিগুলো কি কি, প্রসেস কি? পাঠ্যক্রমের জন্য প্রত্যেকটি বই খুঁটিয়ে পড়তে হবে এবং পর্যাপ্ত নোট নিতে হবে। এখন টিকা থেকেও প্রশ্ন আসে, তাই পাঠ্য বই না পড়ে উপায় নেই। শুধুমাত্র নোট বই পড়ে কিন্তু এখন আর নেট পাস করা যাবে না। রিভিশন মাস্ট, প্রতি সপ্তাহে একটা দিন এবং প্রত্যেকটা দিনে অন্তত 1 ঘন্টা রিভিশনের জন্য রাখতে হবে। রিভিশন না করলে একদিক থেকে পড়তে থাকবেন, একদিক থেকে ভুলতে থাকবেন। ঠিক আছে? পূর্ব পাঠের পুনরালোচনা আপনাকে করতেই হবে, না হলে এই বিশাল সিলেবাস মনে রাখা খুব কঠিন। এবং নিয়মিত মক টেস্ট দিতে হবে, নিয়মিত মক টেস্ট দিতে হবে এবং পুরনো প্রশ্নপত্রগুলো সমাধান করতে হবে। মক টেস্ট দেওয়ার জন্য বাজারে বেশ কিছু বই আছে, সেগুলো কিনতে পারেন, বা পুরনো প্রশ্নপত্র এবং সমাধান আমরা তো বললাম দেওয়ার চেষ্টা করছি, বিভিন্ন বইও পাওয়া যায়। আর প্রতিদিনের জন্য একদম রুটিন করতে হবে। অনেকে ফোন করে বলে, স্যার আমি কতক্ষণ পড়বো সারাদিনে? আমি বলি, আপনি কেন 14 ঘন্টা পড়ুন, 8 ঘন্টা ঘুমোবেন, আর বাকি সময় যা যা কাজ আছে, প্রতিনিয়ত কাজ, সেগুলো। স্যার 14 ঘন্টা পড়া যায়? তাহলে যখন পড়তে পারবেন না, আপনি যতটা পারবেন ততটা প্ল্যানিং করুন। আপনি যদি 4 ঘন্টা, আপনি যদি একটা অফিসে কাজ করেন, আপনার জীবনযাত্রার জন্য এখন কাজ করতে হচ্ছে, তারপরে আপনি 4 ঘন্টা সময় পাচ্ছেন, 4 ঘন্টা পড়ুন না, মন দিয়ে পড়ুন, ওতেই নেট হয়ে যাবে, ওতেই জিআরএফ হয়ে যাবে। রুটিন মাফিক পড়াশুনো করবেন, সঠিক প্ল্যানিং করে পড়াশুনো করবেন, এবং যে টার্গেট ঠিক করবেন সেটা কিন্তু আপনার রেসপন্সিবিলিটি। ঠিক আছে? ওটা আপনাকে অ্যাচিভ করতে হবে। প্রতিনিয়ত আপনার নিজের অগ্রগতি বিশ্লেষণ করা, কতটা উন্নতি হচ্ছে, আগে মক টেস্টে যত পেয়েছিলেন এবারে মক টেস্টে বেশি পাচ্ছেন কিনা। যদি না পান, তাহলে স্ট্র্যাটেজি পরিবর্তন করতে হবে। প্রয়োজনে পরিচিত যারা ভালো শিক্ষক শিক্ষিকা আছে, নিশ্চয়ই কেউ না কেউ আছে যারা আপনাকে ভালোবাসে, স্নেহ করে, তাদের কাছে যেতে হবে এবং তাদের সাথে কথা বলতে হবে। নিজেকে অনুপ্রাণিত রাখতে হবে, লক্ষ্য থেকে বিচ্যুত হওয়া যাবে না। মনে রাখবে, অনেকে একবারে নেট পাস নাও করতে পারে, কিন্তু লেগে থাকতে হয়। অনেকে একবারে জেআরএফ নাও পেতে পারে, কিন্তু লেগে থাকতে হয়। এবং তার জন্য কি দরকার? নিয়মানুবর্তিতা দরকার, ডিসিপ্লিন দরকার, এবং পরিকল্পিত পদ্ধতিতে এগিয়ে যেতে হবে। আর আমরা যদি ফার্স্ট পেপারটাতেও ভালো রেজাল্ট করি, সাবজেক্টে আমরা ভালো রেজাল্ট করব, ফার্স্ট পেপারটাতেও ভালো রেজাল্ট করব, তবেই কিন্তু আমাদের জিআরএফ হবে। শুধু আমি সাবজেক্ট পড়ে যাচ্ছি, ফার্স্ট পেপারটা আমার পারি না তো, অঙ্ক থাক, দরকার নেই বলে পুরো বাদ। আরে পুরোটা তো অঙ্ক নেই, পুরো বাদ দিচ্ছেন কেন? যেগুলো আছে ভালো সেগুলো তো দেখুন। ফার্স্ট পেপারে 35টা কিন্তু হিট করতেই হবে, মাস্ট। ওখানে আমার 15টা হলো হবে না। তো নেটে সফলতার জন্য কি কোনো প্রতিষ্ঠানে পড়া জরুরি? তো এখানে আমি অনেক ধরনের কথা বলেছি, সেগুলো আমি এখানে বেশি আলোচনা করব না, একটু কন্ট্রোভার্সিয়াল হয়ে যাবে। আমি ছোট্ট করে মুখেই বলে দিচ্ছি। দেখুন, নেট পাওয়ার জন্য কোনো ইনস্টিটিউশনে পড়ার দরকার নেই। ঠিক আছে?
তাহলে ইনস্টিটিউশন গুলোতে সবাই যায় কেন? এনগেজ থাকার জন্য, কারণ নিজেদের ডিসিপ্লিন নেই। ফলে বাধ্য হয়ে একটা ইনস্টিটিউটে ঢুকলে ওরা আমাকে ক্লাস করাবে, নোটটা দিয়ে দেবে, নিয়মিত মক টেস্ট নেবে, আমি এনগেজ থাকবো, তার জন্য সবাই যায়। এবং তারা কিন্তু আপনাকে ফ্রিতে করাবে না। কিছু কিছু ইনস্টিটিউশন আছে যারা 20,000 টাকা করে নেয়, মানে তাদের 10 মাসের কোর্স 20,000 টাকা। অনেকে আছে তারা 10,000 টাকা নেয়। টাকা ছাড়া তো কেউ পড়াবে না আপনাকে, অনেকটা টাকা কিন্তু আপনার বেরিয়ে যাবে। তো এই জন্য আমি সাজেস্ট করি সব সময় যে নিজেরা প্রস্তুতি নিন, না হলে তখন ইনস্টিটিউশনে যান। এবং কোন ইনস্টিটিউশন ভালো বুঝবেন কি করে? দেখবেন টিচার কারা আছে এবং সিস্টেম কেমন আছে। কারণ টিচার কারা আছে এটা খুব ইম্পর্টেন্ট, এবং কোন টিচাররা রেগুলার পড়াচ্ছেন। অনেক সময় অনেক ইনস্টিটিউশনে হয়তো ভালো ভালো টিচারকে দেখে সেমিনার করিয়ে দিল ডেকে, কিন্তু তারা রেগুলার ক্লাস নেয় না। আপনি দেখলেন হ্যাঁ ইনি আছেন ওখানে, আপনি চলে গেলেন, দিয়ে দেখলেন ও বাবা ও তো ক্লাসই নিচ্ছে না। এবং এটা দেখে নেবেন যে কারা কারা পড়াচ্ছেন। ঠিক আছে, যদি ভালো লোকেরা পড়ায় তাহলে স্টাডি মেটেরিয়াল ভালো হবে, কারণ তারা স্টাডি মেটেরিয়াল লিখবে। ভালো লোকেরা পড়ালে মক টেস্ট ভালো হবে, কারণ ভালো লোকেরা মক টেস্ট তৈরি করবে। এবং তাদের সার্ভিস কেমন আছে, স্টুডেন্টরা ফোন টোন করলে তারা ধরে কিনা, ঠিক আছে, সুবিধা অসুবিধায় পাশে থাকে কিনা, বন্ধু বান্ধব সিনিয়র তাদের সাথে কথা বলবেন, বলে তারপর ইনস্টিটিউশনে ঢুকবেন। আর ওই যখন দেখবেন নেটের রেজাল্ট বেরোয়, তখন প্রত্যেকটা ইনস্টিটিউশন দেখায় যে কতজন তাদের পাস করেছে। বিশ্বাস করুন, ওর থেকে বড় ঢপ আর কিছু হয় না। একদম মিথ্যে কথা তারা লেখে, ঠিক আছে, এবং ভয়ানক ভাবে লেখে, নির্লজ্জ ভাবে লেখে। কিভাবে লেখে? যে এরা আমাদের কাছে পড়েছে এবং এতজন নেট পেয়েছে, এতজন জিআরএফ পেয়েছে। তারা সত্য বললে বোধহয় ভালো হতো। তাদের যে রেগুলার ব্যাচ আছে, যাদের কাছে টাকা নিয়ে ওরা পড়িয়েছে, যাদের, তাদের মধ্যে খুব মুষ্টিমেয় কয়েকজন পায়। আর যারা এই মক টেস্ট দিতে আসে তাদের ওরা নাম্বার টাম্বার নিয়ে রাখে, মানে অ্যাডমিট কার্ডের নাম্বার টাম্বার নিয়ে রাখে, ঠিক আছে। এবং দেখায় যে ফ্রিতে মক টেস্ট আয়োজন করে দেয়, যেমন আমরা আয়োজন করব ফ্রিতে মক টেস্ট, সবাই চলে আসবে, হ্যাঁ তাহলে একটু প্র্যাকটিস করা যাবে। সেখান থেকে যারা নেট পেলো, হয়তো তার ইনস্টিটিউশনে পড়েই না, তার নাম বড় বড় করে ছাপিয়ে দিল, আমার ইনস্টিটিউশন থেকে নেট পেয়েছে। তার পেছনে শুধুমাত্র ওই মক টেস্ট ছিল, ওই 10টা মক টেস্ট ছিল, সেটাও আবার টাকা দিয়ে করিয়েছে। সেই মক টেস্টগুলো আবার 1,000 টাকা করে, 500 টাকা করে নিয়েছে, এবং দাবি করছে এদেরকে আমরা পড়িয়েছি, অথচ ওদেরকে পড়াইনি। ফলে এই সংখ্যাটার দিকে একদম যাবে না। প্রত্যেকটা ইনস্টিটিউশনের সংখ্যাতে ঢপ দেয়, কিছু না কিছু ঢপ তো দেয়। কেউ 1 মগ জল মেশায়, কেউ 1 বালতি মেশায়। সুতরাং দেখবেন কারা পড়াচ্ছে, জিজ্ঞাসা করে নেবেন কারা কারা পড়াচ্ছেন, আমাকে টিচার লিস্ট দিন। টিচার লিস্ট নিয়ে দেখে নেবে, তাদের নাম সার্চ করে নেবে, তারা কে কোথায় পড়াচ্ছে না পড়াচ্ছে, কি অভিজ্ঞতা আছে, সেই অনুসারে ইনস্টিটিউশনে ঢুকবে। ঠিক আছে, আমি আর বেশি কথা বলবো না, কারণ অনেক ইনস্টিটিউশন আছে, সেখানে যারা মানুষজন আছেন তারা সবাই আমার প্রিয়জন, ঠিক আছে। এবং আমি সবাইকে ইন্সপায়ার করি যে তারা যে এরকম ভাবে ইনস্টিটিউশন করছে এবং খুব সফলভাবে তারা এই মন্দার বাজারে, চাকরির মন্দার বাজারেও যে তারা নিজেরা সার্ভাইভ করতে পেরেছে, অ্যাসেট বিল্ড করতে পেরেছে, তাদের প্রতি আমার অনেক শুভেচ্ছা আছে। এবং আমি তাদেরকে সাপোর্ট করি, সবচেয়ে বড় কথা আমি তাদেরকে সাপোর্ট করি। এবং তোমাদের মধ্যে কেউ যদি পরবর্তীকালে নেটের কোনো ইনস্টিটিউশন করো, জানবে যে পেছনে অন্তত আমি তোমাদের জন্য শুভেচ্ছা রাখবো। তার কারণ হচ্ছে তোমরা পড়িয়ে টাকা রোজগার করছো, ফ্রিতে তো করছো না। কিন্তু হ্যাঁ, মিথ্যা ভাষণ কেউ করো না, কারণ ওটা অনুচিত। সৎভাবে সকলে ইনস্টিটিউট করো, টাকা রোজগার করো, ঠিক আছে, তো ভালো কথা, ঠিক আছে। তো এই হচ্ছে পুরো ছক। তো আমাদের যে রিকের আমরা রিকে মূলত কি করি সেটা আমি প্রথমে বলিনি, কারণ আমার মনে হলো আগে মূল কাজের কথাটা বলে নেওয়া উচিত, তারপরে আমি বলবো। হ্যাঁ, এই যে সিলেবাস ইত্যাদি রয়েছে, এই যে এটা আপনাদের জন্যই আমি কিন্তু টাইপ করে তৈরি করেছি, ঠিক আছে, এটা আপনাদের জন্যই তৈরি করা। এই যে 14 পেজের স্টাডি মেটেরিয়াল তৈরি করেছি, যাতে নেট সেট নিয়ে কোনোদিন আপনাদের আর কোনো কনফিউশন না থাকে। এটা আমি আপনাদের দিয়ে দেব, সিলেবাস আছে, কিভাবে পড়বেন সমস্ত একদম দেওয়া আছে, ঠিক আছে। তো এইবারে আপনারা রেইজ হ্যান্ড করেছেন যারা, আমি তাদের প্রশ্নগুলো নেব, তারপরে আমাদের আজকের যে আলোচনা সেটা শেষ করব, ঠিক আছে। বেশ, আমি এবারে প্রশ্নের দিকে যাচ্ছি। আমাদের এই ছিল আলোচনার বিষয়। পুলক মাইতি প্রশ্ন করেছেন। পুলক মাইতি বলুন।
হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার আমার দুটো বিষয়ে রিকোয়েস্ট আছে, ওই প্লিজ। জন্যই দুটো বিষয়ের মধ্যে একটি বিষয় আপনি বলেই দিয়েছেন যে এইবারের এক্সামের জন্য আপনারা মক টেস্টের ব্যবস্থা করবেন, তার জন্য সত্যি আমরা উপকৃত হব। আর একটি বিষয় স্যার, এই এবং আর তো প্রায় মক টেস্ট কিন্তু অবৈতনিক, মানে আমরা কোনো টাকা পয়সা নেব না। এবং আপনারা যদি সফল হন, আপনাদের সাফল্য আপনাদের হবে, আমরা শুধুমাত্র সেবার জন্য আছি। ঠিক আছে, মানে ভাববেন না যে আপনারা ঢুকলে আপনাদের নাম নিয়ে আমরা কোনো বিজ্ঞাপনই করি না। রিকের বিজ্ঞাপন আপনি রেয়ারলি দেখতে পাবেন। তো আমি আমার ফেসবুক প্রোফাইলে করি আর গ্রুপে দিই আর আমার স্টেটাসে দিই। তো এর বেশি থ্যাংক ইউ। আপনারা রিকের বিজ্ঞাপন দেখতেই পাবেন না। আর নাম দিয়ে বিজ্ঞাপন তো অনেক দূরের কথা, যে অমুক জন অমুক কথা বলেছে আমার ইনস্টিটিউশন সম্বন্ধে, আমরা বিজ্ঞাপনের দিকেই নেই। হ্যাঁ থ্যাংক ইউ স্যার, আমরা জানি এটা, মানে রিকের সঙ্গে আমরা অনেকদিনই জড়িত, দেখছি এবং সেটাও। আর এক মানে যেটা স্যার বিষয়, আরেকটি বিষয় যেটা বলবো সেটা হচ্ছে স্যার, এই প্রায় 2 মাস বাকি আমাদের এক্সাম, মানে নেটের। আমরা প্রিপারেশন নিয়েছি নিজেরা নিজেদের মতো, কিন্তু স্যার আমরা অনেকেই মানে এই 2 মাস যদি একটু কয়েকদিন বেশ অল্প হলেও আপনাদের সুবিধা মতো যদি একটু গাইডেন্স করেন, এই 2 মাস কোন স্ট্র্যাটেজি নিয়ে আমরা ভালো করে পড়াশোনা করলে জিআরএফটা পেতে পারি, স্যার এইটা যদি একটু করেন প্লিজ আপনাদের স্যার। প্রিপারেশন যেরকম নেওয়া আছে তার ভিত্তিতেই এখন আপনাদের এগোতে হবে। আমি এই 2 মাসের মধ্যে কোনো ট্রিক বলে দেবো আপনাদের জেআরএফ হয়ে যাবে, হবে না, ওই জন্যই আমরা কোর্স দিলাম না। কারণ আমরা জানি 2 মাসে আমরা গাইড করতে পারবো না। আর আমাদের তো জানেন না, আমরা তো টাকা পয়সা রোজগার করা আমাদের প্রতিষ্ঠানের উদ্দেশ্য নয়। ফলে আমরা এখন শুধুমাত্র আপনাদের কাছে টাকা নেব বলে একটা কোর্স ওপেন করে দিলাম, যে সবাইকে ঢুকিয়ে নিলাম, দিয়ে লাখ টাকা রোজগার করে দিলাম, আমরা ওভাবে করতে পারবো না। তো আমাদের এখন, আমরা এই মুহূর্তে আপনাদের গাইড করব, আপনাদেরকে মক টেস্ট হ্যাঁ স্যার, দেওয়াবো, প্রয়োজনে যে জায়গাগুলো কঠিন লাগে সেখানে ক্লাস আয়োজন করে দেব। ঠিক আছে, কিন্তু ওই যে রেগুলার যে দায়িত্বটা, রেসপন্সিবিলিটিটা, ওটা আমরা এইবারের নেটের পরে নেব, এবং পরের যে 1 বছর 6-6-12 মাস তার মধ্যে আমরা আপনাদেরকে প্রস্তুত করাবো। হ্যাঁ স্যার, আমি ওইটাই বলতে চাইলাম যে স্যার, মানে রেগুলার না হলেও মিনিমাম কয়েকটা ক্লাস যদি আপনারা একটু গাইড করে দেন। নিশ্চয়ই নিশ্চয়ই, আমরা এসএসসির সময় যেমন করেছি, তবে আগামী হ্যাঁ 2 ওই সপ্তাহ রকম ওই একটু রকম। ব্রেক নিচ্ছি, কারণ আমাদের ওই ইন্টারভিউ এর জন্য আমরা গাইড করব বলেছি এসএসসির হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছাত্রছাত্রীদের, এবং আমি সময় পাচ্ছি না। আগামীকাল থেকে বা আগামী পরশু থেকে ওটা শুরু করব, প্রথম 2 সপ্তাহের পর থেকে আমরা শুরু করব। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, হ্যাঁ। সোনালী মণ্ডল রেইজ হ্যান্ড করেছেন। সোনালী, বলুন। প্রণাম স্যার। নমস্কার। স্যার বলছিলাম, ওই যদি বইগুলোর নাম একটু উল্লেখ করে দেন একটু সুবিধা হয়। হ্যাঁ, মানে কোন মানে বুক লিস্ট মেইনলি, বুক হ্যাঁ লিস্ট হ্যাঁ। যে আমি এটা না আগের বারেও একবার সেমিনারে বলেছিলাম করে দেবো, দিয়ে না করে উঠতে পারিনি, কিন্তু এবারে আমাদের অনেকে আছেন যারা এটা করে দিতে পারবেন, আমি তাদেরকে রিকোয়েস্ট করব তারা করে দেবেন, এবং আমি একবার রিভিউ করে আমি আপনাদেরকে দিয়ে দেবো। এই যে পিডিএফটা দেবো এখানেই আমি বুক লিস্ট দিয়ে দেবো। ঠিক আছে? আচ্ছা স্যার, ঠিক আছে। শিল্পা মাইতি, শিল্পা বলো। হ্যাঁ স্যার, আমরা তো এনইপি সিলেবাসের আন্ডারে, মানে এনইপিতে আমাদের তো 4 বছর এখন, আমরা কিভাবে পরীক্ষাতে বসবো আর কি, মানে আপনি বললেন এমএ থেকে বসা যায় যেহেতু, মানে এমএ তে যদি কেউ এক্সাম দেয় ফার্স্ট সেমিস্টারে, তাহলে 2 বছরের মধ্যে যিনি পরীক্ষা দেবেন ওনার কমপ্লিট হয়ে যাবে। কিন্তু আমাদের ক্ষেত্রে কি, আমি এটা বুঝতে পারছি না, আমাদের তো 4 বছর, আমরা কি 4 বছর পরেই পরীক্ষায় বসতে পারবো? 4 বছর পরে পরীক্ষায় বসতে পারবে কিনা আমাকে এটা দেখতে হবে, জানো তো। মানে তোমার এমএ ডিগ্রিতে থাকতে হবে, মোদ্দা কথা। তুমি এখন তো গ্রাজুয়েশন উইথ রিসার্চ হয়েছে, সেটা নিয়ে কি ডিসিশন হবে সেটা হয়তো আরো পরে জানতে পারবো আমরা। কিন্তু বিষয় হচ্ছে যেটা, যে এমএ এইটা এখনো অব্দি আমরা জানি এমএ ডিগ্রিতে থাকতে হবে এবং 55% পেতে হবে। মানে তুমি এমএ পড়ার সময়, মানে গ্রাজুয়েশন ধরো তুমি এখন থেকে প্রিপারেশন নিতে পারো, হয়তো গ্রাজুয়েশন যখন 4th ইয়ারে যাবে তুমি, তখন তুমি নেট দিতে পারবে। ঠিক আছে, কিন্তু মনে রাখবে যে 2 বছরের মধ্যে তোমাকে এমএ সার্টিফিকেট দেখাতে হবে, মানে এমএ রেজাল্ট দেখাতে হবে। ঠিক আছে? আচ্ছা স্যার। এবং তোমার যে প্রশ্নটা সেটা পরে পরিষ্কার হবে, যে তোমাদের এমএটা কেমন হবে। তো এমএ 1 বছরের হবে না 2 বছরের হবে, আছে না? তোমাদের তো 1 বছরের হবে যদি কেউ উইথ রিসার্চ করে। তো এইগুলো পরে আরো পরিষ্কার হবে, কিন্তু এখন থেকে প্রিপারেশন নেওয়াটা শুরু করে দাও। বুঝতে পেরেছো শিল্পা? হ্যাঁ স্যার। এবং তোমরা তো খুব ভালো টিচারদের কাছে পড়ছো, তোমরা খুব লাকি। তো তোমরা হ্যাঁ, তো আমাদের অবশ্যই শুরু পলাশ করবে। স্যার, আমার পলাশ স্যার, সীমন্ত স্যার আমাদের অনেক হেল্প করেন।
তোমরা তো আগে থেকে প্রিপারেশন নাও, ওনাদের মতো টিচারদের পেয়েছো, খুব সৌভাগ্য করে এরকম শিক্ষক পাওয়া যায়। বেশ, হ্যাঁ হ্যাঁ। এরপরে স্যার প্রশ্ন করেছেন। পলাশ স্যার প্লিজ বলুন। আমি স্যার দুটো পয়েন্ট একটু অ্যাড করতে চাই। হ্যাঁ প্লিজ স্যার, প্লিজ স্যার। জেআরএফ যদি কেউ পেয়ে যায় তারপর কিন্তু তাকে রিসার্চ করতে ঢুকতে হবে, এখন নিয়ম হয়েছে 3 বছরের মধ্যে, তাহলে কিন্তু জেআরএফ এর টাকাটা পাওয়া যাবে, না হলে কিন্তু হবে না। এটা একটা আমার মনে হয়েছে বলার। আর আগে এটা 2 বছর ছিল। আর নেট যদি পেয়ে কেউ হয়তো রিসার্চ করতে ঢুকে গেছে, তাহলে কিন্তু সে পশ্চিমবঙ্গ সরকারের একটা স্কলারশিপ পায়, যেটা মাসে 8,000 টাকা করে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। ওটা বন্ধ হয়ে গেছে পলাশদা? না স্যার, ওটা এখনো চলছে, আমার স্টুডেন্টই পায়। আচ্ছা আচ্ছা, কিন্তু রিসেন্টলি একটা জিও মানে একটা রবীন্দ্র ভারতী ইত্যাদিতে আমরা দেখেছি যে ওই স্কলারশিপটা কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল, এবং রিসেন্টলি বোধহয় আবার দেখলাম ক্যালকাটা ইউনিভার্সিটির যে রিসার্চ গ্রুপ আছে সেখানে ম্যাডাম একটা পোস্ট করেছেন, দেখলাম যে ওখানে উনি বলেছেন যে যারা স্কলারশিপ পেতে চাও তারা আবেদন করো। হ্যাঁ দেখলাম, হ্যাঁ ওটা হয়তো আবার চালু হয়েছে, রাইট, কিন্তু মাঝে কিন্তু বন্ধ কিছুদিনের জন্য হয়েছিল। আচ্ছা, আরেকটা স্যার, জেআরএফ এর যদি কেউ টাকা ধরুন, মানে যারা জেআরএফ পাচ্ছে তাদের জন্য এটা বলছি, যখন অনেক টাকা চলে আসে না তখন বিভিন্ন প্রলোভন আসে, আপনি এটা ভালো জানেন। যেমন পিরামিড স্কিমে অনেক কিছু আপনাদেরকে মানে পরিচিতরা কিছু বোঝাবে, সেটা একটু যদি আপনি বলে দেন। স্যার খুব ভালো বলেছেন, আমি এই দুটো পয়েন্টই ক্লিয়ার করি, আমি মিস করে গিয়েছিলাম। কেউ লিভ করবেন না প্লিজ, কেউ লিভ করবেন না, আগামী 5 মিনিট কেউ প্লিজ লিভ করবেন না, এটা আপনাদের জন্য খুব জরুরি। প্রথমত স্যার যেটা বললেন যে জিআরএফ পেলে আগে নিয়ম ছিল 2 বছরের মধ্যে আপনাকে কোথাও একটা পিএইচডি পেতে হবে। তো আপনি কোথায় কোথায় পিএইচডি পাবেন, এটা আপনাদের মনে প্রশ্ন। আমি জানি এই প্রশ্নটা হবে, তার জন্য আগামী শনিবার অর্থাৎ 18 তারিখ আমি আরেকটা সেমিনার নেব, সেখানে পশ্চিমবঙ্গে এবং পশ্চিমবঙ্গের বাইরে কোথায় কোথায় রিসার্চ হয়, কোথায় কোথায় আপনারা যেতে পারবেন, কতগুলো ইনস্টিটিউট আছে সেগুলো আপনারা জানতে পারবেন। ফলে আপনারা যে ভাবেন যে পিএইচডি পাওয়া খুব কঠিন, সেটা ভ্রমটা আপনাদের দূর হয়ে যাবে। অবশ্যই কিন্তু শনিবার দিন 18 তারিখে, এই যেহেতু স্যার বললেন বলে আমার মনে পড়লো, 18 তারিখে কিন্তু আপনারা অবশ্যই থাকবেন। আমি সেখানে ইনস্টিটিউটের নামগুলো বলবো এবং সেখানে কিভাবে যেতে হবে, কিভাবে যুক্ত হতে হবে, কার সাথে কানেকশনস রাখতে হবে, কোন কোন ওয়েবসাইট দেখতে হবে, সমস্ত ডিটেলসে বলবো। তো আমি একটা সিরিজ করতে চাইছি এখানে, যে একবার এগুলো সব রেকর্ড করে থাকলে আমাকে আর খাটতে হবে না, জানেন তো। আমাকে প্রত্যেক স্টুডেন্টকে তারা ফোন করে, তারা এগুলো জিজ্ঞাসা করে, আমাকে সব বলতে হয় তাদেরকে। তো আমার মনে হয় যে আমার যদি দুটো কথা তাদের জীবনে কোনো পরিবর্তন আনে, আমি কেন কৃপণতা হব আর কি। তো আমি বারবার বলতে থাকি, কিন্তু এই যে রেকর্ডিং হয়ে গেল, এরপরে আপনারা যখন জিজ্ঞাসা করবেন আমি রেকর্ডিং দিয়ে দেবো। তো এটা আমার জন্য খুব সুবিধা হচ্ছে এই ক্লাসগুলো নিয়ে। তো আমি এই সিরিজটা পুরো আপনাদের জন্য রাখবো যাতে আপনাদের সুবিধা হয়। আর দ্বিতীয় হচ্ছে, যেই আপনি একটা বড় টাকা পেলেন, আপনার বন্ধু সাথে সাথে চলে আসবে যে আমার কাছে না একটা প্ল্যান আছে, তুই 5 লাখ টাকা দিয়ে ঢোক, তোকে একটা গিফট দেওয়া হবে। কি গিফট দেওয়া হবে? একটা ডায়মন্ড দেওয়া হবে, একটা ঘড়ি দেওয়া হবে যার দাম হচ্ছে 4 লাখ টাকা। ঠিক আছে, তো ঘড়ি নিয়ে আমি কি করবো? 4 লাখ টাকার ঘড়ি নিয়ে, ওটা দিয়ে তো অ্যাসেট বিল্ডিং হয় না। তারপরে তোর নিচে তুই দুজনকে ঢোকাবি, সেই দুজন যে টাকা নিয়ে আসবে তার থেকে 20% তোকে দেওয়া হবে। ঠিক আছে, তারপরে তারা তার নিচে আরো দুজন করে ঢোকাবে, তুই তারপরে আরো টাকা পাবি। এই করে করে এই কিউনেট নামের একটা সংস্থা আছে, এই যে আর একটা নতুন শুরু হয়েছে কি যেন, ট্রেজার এনএফটি, বিভিন্ন নামে বিভিন্ন সময় এই পিরামিড স্কিম আসে। এইগুলোতে কেউ ঢুকবেন না, আমি আবার বলছি। মান সম্মান হারাবেন, টাকা হারাবেন, আত্মবিশ্বাস হারাবেন। আপনার মাথার উপরে যারা আছে তারা কোটি কোটি টাকা কামাবে, তারা দেখবেন মালয়েশিয়া চলে গেছে, তারা সেখানে বিভিন্ন রকম কায়দা কানুন করে নাচছে, লিখছে যে আর্লি রিটায়ারমেন্ট, ঠিক আছে, ফাইন্যান্সিয়াল ফ্রিডম, তারপরে লিখছে যে এইসব আছে, তারা লেখে সে বিশাল বিশাল বিল্ডিং এর সামনে ছবি দিয়ে, জানবেন এরা সব রক্ত চুষে গিয়েছে। এদের ফাঁদে পড়বেন না, আমি বারবার বলে দিচ্ছি, এদের ফাঁদে পড়বেন না। কোনো শর্টকাট নেই টাকা পয়সা রোজগার করার। যদি শর্টকাট থাকতো তাহলে আম্বানি আদানিরা বসে আছে, আপনার আগে ওরা খবর পেত এবং ওরা আপনার জন্য ওই সুযোগটা রাখতো না। ঠিক আছে, কোনো পিরামিড স্কিমে যাবেন না, যেখানেই বলবে খুব সহজে টাকা রোজগার হবে সেখানেই যাবেন না। এই ট্রেজার এনএফটি আবার একটা শুরু হয়েছে, আপনি টাকা রাখবেন, কিছু করতে হবে না, এমনিই টাকা বেড়ে যাবে, দারুণ মজা।
লোকেরা গাধা, ঘাস খেয়ে বেড়ায় চতুর্দিকে, আর এরা সব বিজ্ঞ বিজ্ঞ মানুষ এসে গেছে। একদিন সব পাত্তাড়ি গুটিয়ে চলে যাবে, আর আপনি পড়ে থাকবেন একদম শূন্য হাতে। বহু ছেলে টাকা হারিয়েছে, সংস্কৃতের ছেলে মেয়েরা হারিয়েছে। এই জন্য বিশেষ করে আমি তো ফেসবুকে লিখে লিখে আমার মাথা খারাপ হয়ে গেছে। কত লোকের গালাগালি খেয়েছি। আবার যারা টাকা রোজগার করে তারা তো আমার নামে পুলিশে কেস করবে, তারপর আমাকে ভয় দেখিয়েছে, প্রাণহানির ভয়ও দেখিয়েছে, বয়ে গেছে আমার, মেরে কি করবে আমাকে। ছাত্রছাত্রীদের জন্য যেটা ভালো সেটা তো আমি বলবোই। না হলে শিক্ষক হয়ে যদি মেরুদণ্ড সোজা না রাখতে পারি, তাহলে শিক্ষক হওয়ার কি প্রয়োজন? অন্য কিছু হতে পারতাম, নেতা হতে পারতাম, রাজনৈতিক নেতা, প্রসিদ্ধ দলগুলোতে জয়েন করতাম। তো বিষয় হচ্ছে যেটা আমার বলার, টাকা সাবধানে রাখবেন, এবং টাকা এই সব কোনো স্কিমে দেবেন না, ব্যাংকে রাখবেন, কম কম করে বাড়বে, জানবেন ওটাই আপনার প্রাপ্তি। এইসব জায়গায় রাখতে যাবেন, বহু টাকা হারাবেন, সাথে যাবে মান সম্মান। ঠিক আছে স্যার, আর কিছু আপনি সংযুক্ত করবেন? না স্যার, এইগুলো স্যার। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আরেকটা রেইজ হ্যান্ড হয়েছে, আমি কিন্তু আর 2 মিনিটের বেশি 3 মিনিটের বেশি বলতে পারবো না। তাপস, বলো তাপস, বলো। স্যার বলছিলাম স্যার, জেনারেল পেপার আমাদের ইংলিশে একটু অসুবিধা হয় স্যার, তো হিন্দিতে যদি দেওয়া হয় স্যার। হিন্দিতে থাকে তো, হিন্দিতে পাশে থাকে তো, ইংরেজিতেও থাকে, হিন্দিতেও থাকে, তুমি হিন্দি পড়ে নেবে। আচ্ছা আচ্ছা স্যার। তাপস, 2 বছর মাত্র, কিন্তু কোন রকম হ্যাঁ কোনো স্যার। ফাঁকি নয়, কিন্তু না কোনো স্যার। ফাঁকি নয়। এই 2 বছরের মধ্যে জিআরএফ পাবে, না হলে আর কোনোদিন ফোন করবে না আমাকে। না স্যার, হবে স্যার, কথা দিলাম স্যার। একদম 2 বছরের মধ্যে একদম ফুল টার্গেট, জিআরএফ পেয়ে হ্যাঁ, আমাকে ফোন করবে। ঠিক আছে স্যার। একদম। বেশ, ঠিক আছে, তাহলে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি যতটা আপনাদেরকে গাইড করা যায়। তবে প্রথমের পোর্শনটা কিন্তু বারবার দেখবেন, যখনই মনে হবে যে আমার পড়তে ভালো লাগছে না, অমনি এই রেকর্ডিং এর প্রথম আধা ঘন্টা শুনে নেবেন, দেখবেন ভেতর থেকে এমনি ঊর্জা চলে আসছে, এমনি শক্তি চলে আসছে। টাকা পয়সা তো এই ঠাকুর বলতেন কামিনী আর কাঞ্চন। ঠিক আছে, আচ্ছা, এই সময়টা কামিনী থেকে দূরে থাকবেন, মানে এই প্রস্তুতির সময়টা। কামিনী বলতে মানে আমরা বলি যেগুলো কামিনী বলতে শুধু মেয়ে নয়, মানে রোমান্টিক রিলেশনশিপ যদি থাকে সেগুলো থেকে একটু দূরে থাকবেন। আমি বলছি না ব্রেকআপ করে নেবেন, দূরে থাকবেন বলতে কি বলছি, সংযত হবেন, যে এই সময়টা তো সাধনার সময়, সাধনার সময় যেন কেউ বিঘ্ন না ঘটায়, আপনার পড়াশোনার সময়টা যেন একদম ঠিকঠাক থাকে। ঠিক আছে, তো এই হলো আমার মূল বক্তব্য। এরপরে আপনারা যারা প্রশ্ন আছে গ্রুপে আপনারা করবেন, আমি অবশ্যই আপনাদেরকে গাইড করে দেব। ঠিক আছে, তো আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি। তবে আরেকটা বিষয় বলার, যেটা না বলে বোধহয় শেষ করা উচিত নয়, এই যে ইনস্টিটিউট, এটার আমরা রিক বলে ডাকি, এর পুরো নাম হচ্ছে রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ ইন্ডিক নলেজ, রিক। ঠিক আছে, এবং আমরা এখানে কি করি, আমরা এখানে মূলত এই কাজগুলো করি। আমরা রিক প্রতিষ্ঠানের মাধ্যমে সংস্কৃত শাস্ত্রের চর্চা করি। এখানে অদ্বৈত বেদান্ত পারম্পরিকভাবে পড়ানো হয়, পাণিনীয় ব্যাকরণ, ন্যায়, এইগুলো পারম্পরিক ভাবে পড়ানো হয় ট্র্যাডিশনাল ওয়েতে, এক একটা গ্রন্থ প্রথম থেকে শেষ অবধি। আর রিক একাডেমিক অ্যান্ড কেরিয়ার কাউন্সিলিং এর মাধ্যমে আপনাদের জন্য এরকম বহু সেমিনার আয়োজন করা হয়, বা এই যে চাকরির পরীক্ষার জন্য আপনাদেরকে প্রস্তুত করা হয়। আর সংস্কৃত টিচার্স ভল্ট বলে আমাদের গ্রুপ আছে, সেখানে বিশ্বব্যাপী কোথাও কোনো সেমিনার, চাকরি, অ্যাডমিশন, যত ইনফরমেশন সেগুলো দেওয়া হয়। আর আমাদের উপাসনা ফর ডিভাইন লাইফ বলে আরেকটা ইনিশিয়েটিভ আছে, প্রত্যেকদিন সকালবেলায় আমাদের মর্নিং প্রেয়ার হয়। কারণ কি, আপনি তো মনকে তো পজিটিভ রাখতে হবে, না হলে এই সাধনা করবেন কি করে। প্রত্যেকদিন ভোর 5:30টার সময় এই উপাসনা আমাদের হয়, সেখানে বেদ পাঠ হয়, গীতা পাঠ হয়, এবং গীতার এক একটি শ্লোক নিয়ে মনন করা হয়। ঠিক আছে, তো একটা দিন যাতে খুব সুন্দরভাবে শুরু হয়, মোটিভেটেড ডে যাতে হয়, সেই জন্য আমরা চেষ্টা করি। কারণ শুধুমাত্র জ্ঞান দিয়ে তো হবে না, শুধুমাত্র উৎসাহ দিয়েও হবে না। আমরা যদি সেই পজিটিভ লাইফ না ডিল করি, তাহলে জীবনে সেই পূর্ণতা আসে না। তো আমরা এইভাবে চেষ্টা করে যাচ্ছি সংস্কৃত জগতে কিছু পরিবর্তন আনার, একটু পজিটিভ কিছু বিষয় অ্যাড করার, এবং সহায়তার জন্য প্রচুর মানুষজন আছেন। আমরা প্রচুর মানুষের কাছে ঋণী, আপনাদের কাছে ঋণী, আপনারা যে এতক্ষণ ধরে শুনছেন মন দিয়ে এবং আমাকে বলার জন্য সুযোগ দিয়েছেন। আমরা রিক কর্তৃপক্ষের কাছে ঋণী, যারা এরকম সেমিনার অর্গানাইজ করার জন্য আমাদেরকে উৎসাহ দেন। ঠিক আছে, তাহলে আমরা আর বেশি সময় না নিয়ে আমাদের আজকের এই যে আলোচনা এখানেই শেষ করছি। বাকি কমিউনিকেশন আমরা গ্রুপে করব, আপনারা
গ্রুপে আপনাদের যা যা জিজ্ঞাসা আছে সেগুলো জানালে আমরা ওখানে সমস্ত দিয়ে দেবো। আর এই যে পিডিএফটা এই দেখলেন আপনারা, এটা আমরা পিডিএফটা আমি আপনাদের দিয়ে দেবো। আর যদি বলেন জিআরএফ এর যে টাকার অঙ্কটা ওটাও দিয়ে দেবো। ঠিক আছে, বেশ, তাহলে আজকের মতো আমরা এখানে শেষ করছি।